যাত্রা। সেখানে আমাদের স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আমাদের দুই গ্রুপে ভাগ হয়ে গেছি। এবং হবিগঞ্জে আমাদের একটা গ্রুপ, যে যারা আসলে লিড দিচ্ছিলেন তারা হচ্ছেন জনাব সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি। তো প্রত্যেকটা আহ জায়গায় গিয়ে তো আমাদের আসলে বক্তব্য দিয়া, হুম। তো স্বাভাবিকভাবেই সেইখানকার সেখানেও কিন্তু আসলে একই ধরনের আমাদের বক্তব্য চলছিল। তো সেই জায়গায় দেখা গেছে যে হবিগঞ্জে বক্তব্যের পরে, বক্তব্য শেষ, প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষে আমাদের নেতাকর্মী সহ আমাদের যে গাড়ি বহর সেটা সার্কিট হাউসের দিকে যাচ্ছিল। আমাদের মিডিয়া টিমের গাড়িটা মানে প্রথমে সার্কিট হাউসের দিকে যায়, এবং সেখানে দেখা যায় যে আপনারা ভিডিওতে যে ভিডিওটা দেখেছেন, প্রথম যে ভিডিওটি আসলো, একটা গাড়ি থেকে লোকজনকে বের করে বেধড়ক মারপিট করা হচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি যে যারা মারধর করছে তাদেরও কিছু পরিচয় প্রকাশ পেয়েছে যে তারা হবিগঞ্জ জেলা ছাত্র দলের যারা। তো এইভাবে করে আহ, মারা শুরু হয়, এবং সেটা সার্কিট হাউসের এই গণ্ডির আশেপাশেই সেই হামলাটা হয়। তো হামলার পরে তো আমাদের নেতাকর্মী যারা তারা আহত হন, এবং তারা সিলেট ওসমান গনি মেডিকেল হসপিটালে তারা ভর্তি হন। এবং একজন মানে একজনের আলিফ চৌধুরী, সে আমাদের ছাত্র শক্তির সংগঠক হবিগঞ্জের, সে মারাত্মকভাবে চোখে আহত হয় এবং তাকে আম, আহ, ঢাকা আনা হয়েছে। তিনি এখন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, সেখানে উনি চিকিৎসারত আছেন। এবং খুবই মানে হতাশার কথা হচ্ছে এটাই যে তার চিকিৎসকদের যেটা বক্তব্য সেটা হচ্ছে তার হয়তো বাম চোখটা কোনোভাবে আলো ফেরার সম্ভাবনা নাই, তবুও তারা চেষ্টা করবেন। তো এই হচ্ছে পরিস্থিতি। এবং সেখানে কিন্তু আমাদের যারা নেতাকর্মী ছিল তারা একেবারেই নিরস্ত্র ছিল, মানে তাদের তো আসলে হামলা করবা না, তারা তো আসলে কর্মসূচি পালন করতে গেছে। সুতরাং অতর্কিত যে হামলাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আপনি যে এবং বলছেন যে যারা কারো হামলা কারো করেছে, পরিচয় প্রকাশ জি, পেয়েছে ছাত্রদলের কয়েকজন, জি, মানে তাদের কি জি, চিহ্নিত করা গেছে? ছাত্রদলের কে কে আছে তাদের নাম ঠিকানা সহ চিহ্নিত করা গেছে? জি, 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 এটা চিহ্নিত করা গেছে। কারণ হচ্ছে একেবারে যারা সম্মুখ সারিতেই যারা হামলা করছিলেন তাদের কিন্তু অনেক অনেক জায়গা থেকে আমরা দেখলাম যে জিয়া সাইবার ফোর্স, তারপরে হচ্ছে এরা এবং ছাত্রদল, হবিগঞ্জ ছাত্রদলের দায়িত্বশীল যারা, তাদের মধ্যে অনেকের পরিচয় সামনে এসছে। এবং সেই জায়গা থেকে জানি না আসলে ছাত্রদলের পক্ষ থেকে কতখানি সাংগঠনিক ভাবে সেটা অ্যাড্রেস করা হুম। হচ্ছে। কিন্তু তবে ছাত্রদলের মোটামুটি পক্ষ থেকে পরিচয় সবার যুবদল বা প্রকাশিত। যারা স্থানীয় যারা নেতাকর্মী আছে ছাত্রদল যুবদলের, তারা কিন্তু বলছে এটা বিক্ষুব্ধ জনতা এই এনসিপি এদেরকে হামলা করেছে। শুধু তারাই না, রাশেদ খান যিনি নতুন বিএনপিতে আছেন, তিনি বলছেন যে জনগণ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করে না, এটা তাদের সৌভাগ্য। মানে এটা জনগণের কথা বলছে, যে জনগণ এটি করেছে। হুম, মানে এটাই হচ্ছে মজার ব্যাপার, জানেন, বাংলাদেশের যে রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি, সেখানে এতদিন ধরে যারা পুরনো রাজনীতিবিদ যারা, আমরা তাদের সবসময় শুনে এসেছি যে তারা জনগণ বলতে আসলে তাদের দলীয় নেতা কর্মীকেই বোঝান। হ্যাঁ, এখন আমরা যখন আসলে সেখানে তারা তারা আপত্তি জানাচ্ছে যে সেই হবিগঞ্জের জিকে গৌস তাকে কেন অ্যাড্রেস করে কথা বলা হয়েছে। এখন দেখেন, ব্যাপারটা এমন যদি হয় যে চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না, একজন একটা এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে, মাফিয়া তন্ত্র কায়েম করে রেখেছে, আপনি তাকে সেটা বলতে পারবেন না, তাহলে আমাদের আসলে বলে দিতে হবে যে কতটুকু আসলে বলতে পারবো এবং কতটুকু বলতে পারবো না। একজন ঋণ খেলাপিকে আপনি ঋণ খেলাপি বলতে পারবেন না। তার মানে এখন আমাদের তাহলে বলে দিতে হবে যে আমরা আসলে বাক স্বাধীনতার সীমানা কতটুকু, আমরা কতটুকু বলবো, বা কিভাবে অ্যাড্রেস করলে আসলে হুম। সরকার খুশি হবে, মনির বাক এবং স্বাধীনতা আমরা বিষয়টা বিরোধী দল আরেকটু বিশেষ হিসেবে করে সেটাই আসি। করবো কিনা। মানে বাক স্বাধীনতার তো আসলেই একটা সীমা আছে, সেটা তো মানে ওই যে যেটা সংবিধানে বলছে সাবজেক্ট রিজনেবল রেস্ট্রিকশন, সেই রিজনেবল রেস্ট্রিকশনটা কি হবে সেটা আবার কেউ ডিফাইন করে যেহেতু দেয় না। তবে এতটুকু বোঝা যায় যে একটা সীমা আছে, সেই সীমাটা আপনাদের কাছে কি সেটা পরবর্তীতে বোঝার চেষ্টা করি। কিন্তু এই যে বিক্ষুব্ধ জনতা, ধরেন ৫ই আগস্টের পরপর তারপরে বেশ ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসলো, তখনও বিভিন্ন জায়গায় মবের ঘটনা ঘটতো, আমরা শুনতাম বিক্ষিপ্ত জনতা। এমনকি সরকারের পক্ষ থেকেও বলা হতো, এনসিপি যখন গঠন করলো তারপরে এনসিপির পক্ষ থেকেও বিভিন্ন সময় বলা হতো যে বিক্ষুব্ধ জনতার কাজ, এটা আসলে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা শুনেছি। ধরেন ৩২ নম্বরে হামলা হলো, পুলিশ দাঁড়িয়ে দেখলো, সেনাবাহিনী দাঁড়িয়ে দেখলো। নুরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার, যার আমলে বিতর্কিত নির্বাচন হয়েছে, তিনি, তার উপর হামলা হলো, সামনেই পুলিশ দাঁড়িয়ে দেখলো, কিছুই করলো না। আপনাদের যখন হামলা হচ্ছিল তখন পুলিশ দাঁড়িয়ে দেখলো, তখনও বলা হচ্ছে বিক্ষুব্ধ জনতা। মানে এখন কি একটু বুমেরাং হয়ে যাচ্ছে কিনা বিক্ষুব্ধ জনতার বেশে এখন আপনাদের উপরে একটা হামলার বিষয় ঘটে যাচ্ছে? মানে ব্যাপারটা তো আসলে এমন না যে
এটা চিহ্নিত করা যাচ্ছে না। আপনি দেখেন ধানমন্ডি 32-এ যারা আসলে হামলা করছে, বা এই যে আম, আপনি কমিশনারের কথা, নির্বাচন কমিশনের কথা বলছেন, তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে কিনা, মানে কোনো একক গোষ্ঠী কিনা, নাকি অনেক ধরনের মানুষ একসাথে? চিহ্নিত আপনি করা যাচ্ছে। বিক্ষুব্ধ জন, অনেককেই চিহ্নিত, হ্যাঁ ধরেন ৩২ নম্বরে যারা হ্যাঁ হামলা চালালো হ্যাঁ, তাদেরকে অনেককেই চিহ্নিত করা হুম যাচ্ছে। কারা গেলেন, হুম কারা হুম নির্দেশনা দিলেন, বা প্রথম আলো ডেইলি স্টারে হুম যারা হুম হামলা করলো তখন কারা গেলেন, কারা হুম নির্দেশনা হুম দিলেন, অনেকেই চিহ্নিত করা কিন্তু গেছে। কিন্তু সেটাকে আমরা মব বলেছি, বিক্ষুব্ধ জনতা বলেছি। হুম। দেখেন, দুইটা বিষয় আমার কাছে আলাদা। আপনি ধানমন্ডি 32-এ যাকে যখন আসলে হামলার কথা বলবেন, এবং প্রথম আলো ডেইলি স্টার হামলার কথা বলবেন, একটা, একটা করে আমি বলি। কিন্তু দুইটা ধরেন ধানমন্ডি একভাবে ৩২ এর বলবো কথা না। বলি। হ্যাঁ, ধানমন্ডি 32-এর যদি হামলার কথা বলেন, বা এটাকে যখন আপনি বিক্ষুব্ধ জনতা বলবেন না কি বলবেন, এখানে আমি আমি যদি বলি যে ধানমন্ডি 32-এ যখন আসলে এই যে ভাঙচুর যেটা হলো, আমি একেবারে শেষ রাতের দিকে, ভোরের দিকে আমি ওখানে গেছিলাম যে আসলে কি অবস্থা। আমি জানি না যে আপনার সেটা হয়তো সৌভাগ্য হয়নি। সেটা হচ্ছে, আমি যখন গেলাম, যে দেখলাম নানান ধরনের মানুষ, হুম, এক গ্রুপের মানুষ না, একজন দুইজন মানুষ না। এবং আমি একজন দুইজনকে এরকম দেখলাম যে ভোর হতে চলছে, তারা মানে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, মানে পাগলের হুম, মতো। হুম, এবং ওখানে কিছু দেয়ালে কিছু লেখা আমি দেখলাম। আহ লেখা এরকম যে, আমার ভাই গুম হয়েছিল, সে ফিরে আসে নাই, হাসিনা তোর জন্য। এখনো আপনি গেলে হুম, দেখতে পাবেন। আবার 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 দেয়ালে এরকম লেখাও দেখেছি যে, আমি গত 20 বছর দেশে আসতে পারি নাই এই হাসিনার জন্য। তো মানুষের ক্ষোভ, আপনি ধরেন হুম, একটা সরকার কখন আসলে পতিত হয়, কখন আসলে জনগণের দ্বারা এটা পতন হয়, যখন আসলে একটা বড় অংশ, মানে আমার দুঃখ আপনার হুম, দুঃখ, হুম, অন্য আরো অনেকজনের দুঃখ কিন্তু একসাথে হয়। এটা যেরকম আমি একভাবে ব্যাখ্যা করলাম, এখন আমি যদি বলি প্রথম আলো এবং ডেইলি স্টারের ব্যাখ্যাটা, এটা একদমই ভিন্ন। প্রথম আলো ডেইলি স্টার আসলে কোনোভাবে যদি আসলে কোনো গোষ্ঠীগত পারপাস সার্ভ করে, বা সেটা যদি আসলে সাংবাদিকতার জায়গা থেকেও সেটা বিচ্যুত হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু ভাঙার কোনো রাইট কারো নাই, বা সেখানে আগুন দেওয়ার রাইট কারো নাই। এটা কোনোভাবেই হইতে পারে না। আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে আপনার আপনার আম, আহ, ইয়ে থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু আপনি প্রতিষ্ঠান ভাঙবেন কিভাবে? হুম, মানে সেটা তো আমার দেশের একটা প্রতিষ্ঠান। আপনার যদি কাউন্টার ন্যারেটিভ দিতে হয়, যে ওই ন্যারেটিভটা আপনার মনে হচ্ছে ভুল, কাউন্টার ন্যারেটিভ দিতে গেলে আপনার আরেকটা নতুন প্রতিষ্ঠান হুম, বানায় আপনি কাউন্টার ন্যারেটিভ দেন, বাট আপনি এটা ভাঙার বা আগুন দেওয়ার কোনো রাইট আপনার নাই। এবং এখানে যারা যারা যুক্ত, তাদের সে যদি এমনও হয়, এই বিক্ষুব্ধ জনতার মধ্যে যদি আমার দলের লোক হয়, আপনি তাদের গ্রেফতার করেন, একেবারে স্পষ্ট হুম। ব্যাপার। কারণ কিন্তু ধরেন ডেইলি মনিরা স্টারে শারমিন, যখন, মানে বিক্ষুব্ধ জি জনতার এই জি এই ব্যাখ্যাটা বুঝবার জন্যই পুরো আওয়ামী লীগ হুম শাসন আমলে তখন কিন্তু কেউ ৩২ নম্বরে হুম হামলা করার সাহস পায় নাই। কারণ জানে যে তাদেরকে হুম হামলা করা তো দূরের কথা, ওদিকে চোখ তুলে তাকালেও তাদেরকে হুম নানান রকম হামলা, হুম মামলা, নির্যাতন, অনেক কিছুর শিকার হতে হুম হবে। এখন ধরেন হুম আপনার উপর হামলা করছে যখন, তখন পুলিশ হুম দাঁড়িয়ে আছে। পুলিশ, মানে হামলাকারী হুম জানে হয়তো যে আপনার উপর হামলা করলে তার কিছু হুম হবে না। ফলে এইভাবে যদি হুম বিক্ষুব্ধ জনতা, আজকে আমার উপরে অনেকে বিক্ষুব্ধ আছে। আমি রাস্তায় নেমে গেলাম, যদি পুলিশ দাঁড়িয়ে হুম দেখে আমার উপরে অনেকে হামলা করবে, আপনার উপরে অনেকে হুম হামলা করবে। ফলে হুম বিষয়টা কি আসলে এখানে কিনা যে প্রশাসন তখনও নিশ্চুপ থেকেছে, একদল মব করেছে, এখনো একদল মব করছে, প্রশাসন নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কারণ না, দেখেন আক্রোশ এই, কম বেশি সবার উপরই আছে। আর রাজনীতি করলে তো বেশি থাকেই। না, হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে যখন রাজনৈতিক দলের উপর হবে, সেটার ব্যাখ্যাটা আমার কাছে ভিন্ন। যখন ধরেন আওয়ামী লীগ আমলে, যখন বিএনপি জামাতের উপরে যখন আক্রমণগুলো হতো, ছাত্রলীগ যখন আক্রমণ করতো, এবং প্রশাসন এবং পুলিশ যখন তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করতো, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তারাও স্ব-উদ্যোগী হয়ে এই হামলায় যুক্ত হতো। মানে পুলিশের কথা বলছি, এটা তো হয়েছে। আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন হুম, দমানোর ক্ষেত্রে পুলিশ একদম উদ্যোগী ভূমিকা পালন করেছে, আমরা মার খেয়েছি, পুলিশের দিক থেকে মার খেয়েছি। সুতরাং এটা তো অবশ্যই যে, যখন পুলিশ প্রশাসন এই নীরব দর্শক হয়ে দেখে অথবা উদ্যোগী হয়ে হামলা করে, তখন অবশ্যই এর সাথে দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে তাদের পুরস্কৃত হবার সম্ভাবনা, হুম, অথবা এখানে হামলা করলে বা নীরব দর্শকের ভূমিকায় থাকলে আমার কিছু হবে না, আমার দায়িত্ব পালনটা না করলে আমার কিছু হবে না, এই জায়গাটা মাথার মধ্যে থাকে। সুতরাং এই দুইটা ক্ষেত্রে একই রকম। যেমন এই আমাদের উপরে হবিগঞ্জেও যারা আসলে হামলাটা করলো, যেই হবিগঞ্জ জেলা ছাত্র দলের কথাই যদি বলি, এটা তো প্রকাশ্য এখন।
তারা যখন হামলা করলো তারা কিন্তু খুব মানে এটা হামলা করার পরে আমরা কি দেখি, যারা হামলা করে তারা কিন্তু নিজেদের মুখটা লুকাতে চায়, কিন্তু আমরা কিন্তু দেখেছি ভিডিওগুলো কোথা থেকে পেলাম আমরা, এখানে তো আমাদের লোকজনের তো ক্যামেরা হুম। ল্যাপটপ সব ভেঙে ফেলেছে, তাহলে ভিডিওগুলো কিন্তু তাদের পক্ষ থেকে আমরা পেলাম, তারা প্রকাশ্য এই ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করেছে এবং এটা নিয়ে উল্লাস করেছে, কারণ তারা জানে যে ওপর মহল থেকে কোনো না কোনো সিগন্যাল আছে যে এই ধরনের হামলা করলে হয় তারা পুরস্কৃত হবে অথবা তাদের একটা মানে একই সমর্থন রকম আছে যে বিষয় না কি তোমার ধরেন পথ এর যাবে না। আগের মবগুলোর জন্য যদি বলি, এরকম বিষয় হয়নি? ধরেন যখন সাংবাদিকদেরকে সেখানে আ সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেপ্তার করা হলো। সাংবাদিক কয়েকজন ছিলেন। তারা নাকি সরকার পতনের চক্রান্ত করছিলেন। একদম প্রকাশ্য পাবলিক সেমিনারে তারা কথা বলছিলেন। আমি বলছি এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিল, হাফিজুর রহমান কার্জন ছিলেন, মঞ্জুরুল আলম পান্না ছিলেন, আরো কয়েকজন সাংবাদিক ছিলেন। তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নেয়া হয়ে গেল। সেখানে যারা হামলা করলো তারাও কিন্তু তারা নিজেদের ভিডিও করছে, বা নুরুল হুদাকে যারা হামলা করলো তারাও তো আসলে আইনের দ্বারা শাস্তির যোগ্য। তারা তো আইনের আওতায় আসতে পারত। কিন্তু তাদেরকে হামলা করলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো। তারা নিজেরা ভিডিও করলো। কারণ এখানে তারা বিক্ষুব্ধ জনতা হিসেবে তারা বেশ খাতিরজত্য পাচ্ছিল। এরকম না ব্যাপারটা? খাতির তো আপনি কার কাছ থেকে পাচ্ছেন দেখেন, সরকারের কাছ থেকে আপনি সরকার মানে বলছে তারা বিক্ষুব্ধ হ্যাঁ, জনতা, ক্ষোভের বহিঃপ্রকাশ, বা আপনাদের কাছ না থেকে। বিক্ষুব্ধ জনতা তো সবাইকে বলা যাবে না, সবাইকে বলছে ওরা কেউ এই এখন ধরেন রাজনীতিবিদের বিক্ষুব্ধ জনতা এবং সত্যিকার অর্থে বিক্ষুব্ধ জনতার মধ্যে তো পার্থক্য আছে। কে বের যখন করবে এটা? বিএনপি বলছে, এটা দেখেন বিএনপি যখন বলছে যে জনতা প্রতিরোধ করেছে, হুম। তো জনতা কারা আমরা দেখছি না, এটা তো একটা নির্দিষ্ট গোষ্ঠী নির্দিষ্ট দলের সমর্থনকারী, তো নির্দিষ্ট দল এবং তারা পদে আছে, আপনি এটা তো খুব মানে ইজি টু সর্ট আউট। কিন্তু আপনি যখন দেখেন প্রথমত এই যে সাংবাদিকদের কথা বললেন বা যে কোনো ধরনের মবের কথা বললেন, মব বা সাংবাদিকদের এই এই দেখেন আপনি যতগুলো ঘটনার কথা আনলেন প্রত্যেকটারই কিন্তু আলাদা অবতারণা আমি করতে পারবো। হুম। যেমন এই সাংবাদিকদের কথা বলেন, দেখেন সাংবাদিকরা ছাত্র হত্যার মানে মামলায় তাদের পুলিশে নেওয়া এটা আমি সমর্থন করি না, কারণ তারা ছাত্র হত্যার সাথে সরাসরি সম্পর্কিত না, তবে তার একটা তো বিচার হতে হবে। হুম। দেখেন সাংবাদিকতার তো একটা নিরপেক্ষতার একটা জায়গা আছে, কিন্তু আপনি নিরপেক্ষতার জায়গাটা রাখলেন না, আপনি পুরোপুরি একটা দলের হয়ে সিকোফ্যান্সি করলেন, তো সেটার জায়গাটা তো অবশ্যই আপনার এটার জবাবদিহিতাটা কোথায় কোথায় আপনি দিবেন, আপনার তো একটা শপথ আছে সাংবাদিকতার জায়গা থেকে, কিন্তু আপনি কি করলেন যে আহ দেখা গেছে যে আমি যদি বলি একদম নাম ধরেই বলি আমরা, সোমা ইসলাম, তিনি তো লিটারালি একটা দলের হয়ে নির্বাচনী প্রচারণাও করেছেন, এটাও তো আমরা দেখেছি। সুতরাং এই যে আপনি ফারজানা রূপা থেকে বলেন বা আমি নাম ধরে আর বলতে চাচ্ছি না, পান্না ভাইয়ের কথা বলেন, ইনারা তো আসলে সেইমলেসলি এই কাজটা করেছে, এটা একটা দলের পক্ষে ন্যারেটিভ উৎপাদনের কাজ তো আপনার না, আপনার সাংবাদিকতা যদি আপনি করেন, আপনি নিজেকে যদি সাংবাদিক হিসেবে পরিচয় দেন, তাহলে আপনার একটা নিরপেক্ষতার জায়গা থাকতে হবে এবং প্রত্যেককে আপনার প্রশ্ন করতে হবে, ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, এবং বিরোধী দলের জায়গা থেকেও তাদের যদি অপরাধ থাকে আপনি প্রশ্ন করেন, মানে ধরেন প্রশ্ন করে এটা আপনি আপনি খুবই তথ্যটা যৌক্তিক বের একটা কথা করেন। বলছেন মনিরা শারমিন, যে সাংবাদিকরা আসলে হুম, একটা বস্তুনিষ্ঠ খবর প্রচার করবে, এটি তো করবার কথা। হ্যাঁ, কিন্তু এটি আপনি খুবই একটা যৌক্তিক কথা বলছেন। কিন্তু ধরেন কেউ যদি ন্যারেটিভ উৎপাদনের কাজ করে, কেউ যদি করে ন্যারেটিভ হুম, উৎপাদনের কাজ, যেমন ধরেন আমেরিকাতে আছে ফক্স নিউজ। তারা আসলে একটা পার্টিকুলার দলের পক্ষে কাজ করে বিশেষ করে। তো এরকম হুম, যদি কোনো থেকেও যায়, তাহলে তার জন্য হত্যা হুম। মামলা দিয়ে তাকে মানে আসামি করে ২ বছর জামিনও হবে না, না, তাদের গ্রেপ্তার হয়ে আছেন। না, দেখেন আমি তো এটাই বললাম হুম। যে আপনার যেটা অপরাধ সেই অপরাধের মাত্রা অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা হতে হবে, আমাদের এখানে ভুলভাল মামলা হয়েছে তো, হুম। এটা তো সহজ কথা, একদম সত্য কথা, আপনি ছাত্র হত্যার সাথে জড়িত না কিন্তু আপনার বিরুদ্ধে ছাত্র হত্যার মামলা হয়েছে, এখন এটার ফলে যেটা হইলো আপনার যেটা আসলে অপরাধ হুম। আমরা সেটা তো চাপা পড়ে গেল, হুম। হুম। মানে একদম। আপনাকে এবং এবং আপনাকে আমরা কিন্তু ভিকটিম বানাইলাম, আপনার ন্যারেটিভ উৎপাদনের কাজটা করেছেন, আপনি তিনটা অনির্বাচিত সরকার টিকে থাকছে বাংলাদেশে, সেটার পক্ষে আপনি ন্যারেটিভ উৎপাদন করছেন এবং তাদের এই অবৈধভাবে ক্ষমতাটাকে জায়েজ করছেন বক্তব্যের মাধ্যমে প্রশ্নের মাধ্যমে, এবং বলেছেন এটা ঠিক আছে, সেইটার অপরাধটা আমরা আড়াল করলাম আপনার ছাত্র হত্যার মামলা দিয়ে এবং আপনাকে ভিক্টিমাইজ করলাম, এখন আপনি বলবেন যে আমি তো এটা এই কাজটা করি নাই, তো এটাও তো একটা একটা মানে এটা তো আমাদের লস হয়েছে, হুম। এটা তো আসলে আমার কথা হচ্ছে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা ছিল এটা তো আসলে বৈষম্যের বিরুদ্ধে ছিল এবং ইনসাফের কথা বলা হুম। হয়েছে, মানে জাস্টিসের কথা বলা হয়েছে, তো জাস্টিসটা তো আপনার জন্য কোনটা জাস্টিস, হাসিনার জন্য যেরকম দেশের তাকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করাটা জাস্টিস, এবং আপনার যা অপরাধ আপনাকে সেই অপরাধে অপরাধী হিসেবে সাব্যস্ত করা এবং সেটার জন্য বিচারের তো আওতায় আনা, ধরেন এখানে সেটা এই হচ্ছে এই জাস্টিস। বিষয়টা আজকে কথা বলার না। তারপরেও আপনার কাছে যেহেতু আপনি এই বিষয়টা বলছেন যে এটা এখন যদি ধরেন তারা এখন মজলুম শ্রেণীতে পরিণত হচ্ছে। ফলে ক্ষোভটা আপনাদের উপর হুম, হুম, হচ্ছে। হুম, যারা আসলে হুম, ক্ষমতায় হুম, গেছেন বা ক্ষমতা পরিবর্তন করে নতুন
একটা বন্দোবস্তের কথা বলে এসে আবারও সেই পুরনো নতুন করে মজলুম শ্রেণী তৈরি হচ্ছে। ফলে বিক্ষুব্ধ জনতা যদি এখন আপনাদেরকে আক্রমণ করে তাহলে আপনারা মানে সেই তো বিক্ষুব্ধ জনতারই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনাদের উপরে পড়তে পারে। দেখেন, বিক্ষুব্ধ জনতা এই যে বারবার করে বলছেন, এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতার মানে কি বলে, এই ক্ষেত্রে বিক্ষুব্ধ জনতাটা আসলে কারা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই ক্ষেত্রে বিক্ষুব্ধ জনতা, আপনার তো গ্রুপ অফ পিপল, এটা এটা আপনার অডিয়েন্সটা তো কানেক্ট করতে হবে। ধরেন এনসিপির উপরে যে হামলা হলো, এখন বিএনপির লোকজন যারা বলেছে যে বিক্ষুব্ধ জনতা, তারা বলেছে ছাত্র দলের কথা। এখন আপনি যখন বলছেন যে এই যে যাদের মজলুম বানানো হচ্ছে, তাদের তাদের এই কারণে যদি আসলে আমাদের উপর কেউ খড়গহস্ত হয়, না, এটার এখন সাথে আমরা মিলিয়ে বলছি না। আমরা ধরেন এখানেই যে তারা হ্যাঁ। হামলা করলো এটা তো তারা না। তারা তো করলো ছাত্রদল বা হুম, যুবদল আপনারা যাদেরকে হুম, অভিযোগ করছেন। কিন্তু আমি হুম, জেনারেলি হুম, বলছি যে ওইখানেও তো একটা মজলুম হুম, শ্রেণী তৈরি হচ্ছে। এতদিন ধরেন জামাত শিবিরের উপর তাদেরকে একটা দমন-পীড়ন তাদের বা বিএনপিও তাদের উপর দমন-পীড়ন করা হয়েছে। তারা একটা হুম। মজলুম শ্রেণীতে পরিণত হয়েছে। ফলে তাদের মতো অনেক আওয়ামী লীগ বিক্ষুব্ধ আওয়ামী লীগ হুম, আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগ যদি মজলুম শ্রেণী বলেন, বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে মজলুম, এটা হইতে গেলে এটা হচ্ছে আরো অনেক বছর লাগবে। না মানে ব আওয়ামী না লীগের আসলে ধরেন ধরেন মজলুম যেই হওয়ার পরিবারগুলো সুযোগ হয় নাই। আওয়ামী লীগকে বলছি না। আওয়ামী হুম, লীগ তো একটা বিশাল মানে একটা দল। আমি ব্যক্তিগুলোর কথা বলছি। যেই ব্যক্তিগুলো হুম, এই যে আপনি বলছেন যে সাংবাদিকটা হত্যা মামলায় হয়ে আছে, তাদের প্রকৃত অপরাধের বিচারটা হুম, হচ্ছে না। বরং তারাও এখন হুম, একটা ভিকটিম হয়ে যাচ্ছেন। তো এই যে ভিকটিমের পরিবার আছে, পরিবারের বন্ধু পরিজন আছে, তারা তো নিজেদেরকে মজলুম মনে হুম, করবে যে তারা বিচার পাচ্ছে না এই স্বাধীন বাংলাদেশে। ফলে হুম। তাদের না, একটা এটাই বিক্ষোভ তো আসবে মানে না? ক্ষোভ আসবে না? তাদের 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 ক্ষোভ আসতে পারে, কিন্তু এটার দায়িত্ব তো আসলে দেখেন, এটার দায় আপনি কাকে দিবেন? এটার দায় দিবেন আপনি আপনাদের হচ্ছে যদি দেই যারা সেই সময়, না কারণ আমরা আপনারা তো হচ্ছে ক্ষমতায় ছিলাম না। নতুন বন্দোবস্তর কথা বলে এসেছেন এবং আপনারা না, এই মানে আপনারা তো এটার বিরুদ্ধে কিছু করলেন না। মানে এই যে এটা হচ্ছে, এইটা আপনারা তো এইটা এদের একটা পক্ষেও দাঁড়ানোর ফ্যালাসি। কথা ছিল। ছিল না? মানে আপনারা এইটা তো একটা ফ্যালাসি। জি। না, আমি বলি এটা একটা ফ্যালাসি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়, মানে এই যে অসুবিধার জায়গা কি হচ্ছে জানেন, আমাদের, আমরা না করতে পারছি আসলে বিপ্লবী সরকার যদি করতে পারতাম, তাহলে আমরা পুরা দায়টা আমরা নিতাম। কারণ হ্যাঁ, এই সরকারটা পুরাটা মানে দিস গভর্নমেন্ট ইজ রান বাই আস, হুম। বাট নট। আপনারা যখন শোনেন কিচেন ক্যাবিনেটের কথা, আপনারা যখন শোনেন যে 3জন উপদেষ্টা তারা কিছুই জানে না, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা যখন শোনেন যে ইন্টারিম গভর্নমেন্টের সরকারের মধ্যেও সরকার আছে, তখন আপনাদের আসলে এই প্রশ্নগুলো করতে হবে, আসলে কারা সরকারটা চালিয়েছে। এবং আমি যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে এনসিপি এখানে অনেক আপার হ্যান্ডে ছিল, বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ হুম, ক্ষেত্রে এটা বলা হয়, জামাত এনসিপি এরা হচ্ছে খুব আপার হ্যান্ডে ছিল। কিন্তু আমি যদি বলি যে এই উপদেষ্টা পরিষদটা ছিল সর্বদলীয়, হ্যাঁ, এখানে যেরকম বিএনপির লোকজন ছিল, আমাদের 3জন কারা ছিল এটা খুবই হুম, স্পষ্ট, আলোর মতো স্পষ্ট, আপনারা জানেন। আহ জামাতের মনস্ক লোকজন ছিল। তো উপদেষ্টা পরিষদটা ছিল সর্বদলীয়, সুতরাং এখানে শুধুমাত্র যদি এই বিএনপি ন্যারেটিভে যদি আমাদের উপরে দায় দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ভুল হবে। এবং অসুবিধার জায়গা কি জানেন, যে ইন্টারিম সরকারের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আহ, মানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড হুম। বাই দ্য স্টুডেন্টস লিডার্স, এইটার কারণে পুরা দায়টা, এই ইন্টারিম সরকারের কোনো সফলতার দায় আপনি কখনো শুনবেন না যে এনসিপির, কোনোটার কোনোটার না, সফলতার গণঅভ্যুত্থানের ভাগ ক্রেডিট তো কিন্তু আপনারা এনসিপি নাই। নেনই। গণঅভ্যুত্থানের ক্রেডিট তো আপনারা নিয়েই থাকেন। তাই না? গণ অভ্যুত্থান বলি নাই, সমন্বয়ক গণ হ্যাঁ, অভ্যুত্থান তো শেষ। হ্যাঁ। না, গণ অভ্যুত্থান তো শেষ। গণ অভ্যুত্থানের ক্রেডিট কিন্তু এনসিপি কখনোই এরকম দাবি করে না যে এনসিপি গণ অভ্যুত্থানের ক্রেডিট। আমি সবসময় একটা কথা বলি, এবং এই এক সুরেই কথা বলি, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ক্রেডিট যারা আমাদের মধ্যে নাই, যে শহীদরা এবং সেই শহীদ পরিবাররা যারা এখনো সাফারিংস এর মধ্যে আছে, যে আহতরা যারা এখনো মানে অঙ্গহানি হয়ে আছে, যাদের চোখ হুম। নাই, হাত নাই, পা নাই, তারা সবচেয়ে বড়, তাদের তাদের ক্রেডিট। এবং তারপরে আমরা যারা বেঁচে আছি, আমাদের উপরে আছে শুধু দায়িত্ব। কিন্তু সেটাই মানে সুতরাং সেটাই এই জায়গায়, মানে দায়টা হ্যাঁ, যদি না করতে হয় দায়িত্ব, আপনাদের তাহলে তো অন্তত হ্যাঁ, আপনাদেরকে মানে তাদেরও জবাবদিহিতা চাইতে হবে যেভাবে করে আপনারা এখন আওয়ামী লীগের জবাবদিহিতা করতে চাইছেন বা বিচারটা করতে চাইছেন খুব স্বাভাবিকভাবেই তাদের হুম, 15 বছরের হুম, নানা হুম, মানে অপরাধের বিশাল তালিকা সেটা অনুযায়ী আপনারা বিচার করতে চাইছেন। তো এই যে হুম, অন্তর্বর্তী সরকারের 18 মাস তাদেরও তো এই সময় নানান রকম অপকর্ম দুর্নীতি সেই সময়ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে দেখেছি আমরা। আওয়ামী লীগের একজন এমপি হুম। শাম্মী আক্তার তার বাসায় গিয়ে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাই গিয়ে চাঁদাবাজিটা করলো। তখন আসিফ মাহমুদের নাম আসলো, কেউ একটা মানে তদন্তও করলো না এই প্রসঙ্গে। মানে সেই জবাবদিহিতা করেন, মানে তদন্ত হুম, তদন্ত করুক। এখন তো বিএনপি সরকার আসছে, এখন তো সরকারে আমরা নাই। এখন আমার কথা হচ্ছে যে ইন্টারিম সরকার, একটা সরকার চলে গেছে, হ্যাঁ, এখন একটা নতুন নির্বাচিত সরকার আসছে, তাহলে এই সরকার তো
আগের সরকারের যেই দুর্নীতি, যা অভিযোগ, যেই সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ থাকুক, যার যেই অ্যাডভাইজারের বিরুদ্ধে অভিযোগ থাকুক, তারা এটা মানে এই সমাধানগুলো করুক, এই অভিযোগগুলো তদন্ত করুক, এগুলো আইনের আওতায় নিয়ে আসুক। যারা অভিযুক্ত তার মানে প্রমাণ সাপেক্ষে, তার তার তদন্ত সাপেক্ষে তারা অভিযোগগুলো তদন্ত করুক, এবং আসলে যদি দোষী হয় কেউ, সে যদি আমার দলেরও কেউ হয়, কোনো অসুবিধা নাই। অবশ্যই দুর্নীতি করলে এবং এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, এবং এবং সেটা যদি আমার দলের কেউ হয়, আই উইল হেল্প। হুম, মানে আমার একদম সহজ কথা। এখন এই জায়গাতে আরেকটা অসুবিধার জায়গা কি, এনসিপি দুর্নীতিগ্রস্ত, এনসিপি চাঁদাবাজি করছে, মানে ধরেন বাংলাদেশে এই যে সমন্বয়ক, যখন আমি যদি এখনকার কথা বলি, গত 2 বছর আগের কথা, যখন ডিবি অফিসে আমাদের এই 6 জন সমন্বয়ক যখন ছিল, হুম, তখন যখন আন্দোলনটা একটা পর্যায়ে তারা কিন্তু প্রত্যাহার করতে হলো তাদের ডিবির হুম, চাপে। তো সেই সময় কিন্তু আমাদের আমি যদি বলি হানান মাসুদ, আপনার মনে থাকবার কথা, মাহিন সরকার, হুম, তারপরে হচ্ছে রিফাত রশিদ, এরা কিন্তু বললো আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য। এবং তখন আপনার খেয়াল থাকবার কথা, মানে আন্দোলনটা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয়কদের মধ্যে আর হুম, ছিল না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে সাধারণ ছাত্র জনতার দিকে চলে গেছে। এবং আপনার মনে থাকবার কথা, সবাই কিন্তু পোস্ট করতো আমি সমন্বয়ক, আমি সমন্বয়ক। সুতরাং এই সমন্বয়ক জায়গাটা কিন্তু অর্গানিক ছিল। এখানে অনেক ছাত্র দলের লোকজন আছে সমন্বয়ক, অনেক শিবিরের লোকজন আছে সমন্বয়ক ছিল। সুতরাং এই যে সমন্বয়ক, এটা যে সমন্বয়ক বলতেই যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক যে শুধু এনসিপির লোক, তা কিন্তু না। হুম। এটা তো একটা সর্বদলীয় আন্দোলন ছিল, তাই না? মানে রাজনৈতিক দলগুলো তাদের ব্যানার ফেলে আসছে, কিন্তু কিন্তু তারা তো ধরেন আসলে ধরেন তাদের ছিল, অনেকে অনেক জায়গায় ছিল সেটা আপনি বলছেন। কিন্তু আমরা হুম, সমন্বয়ক বলতে যাদের চিনে গেছি পরবর্তীতে, যাদের মুখ চেনা হয়েছে, হুম, তারা মোটা দাগে সবাই এনসিপিতে আছেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু ঝরে পড়েছেন। তারাও এনসিপিতে আসবে বলে ভেবেছিল মানুষ, কিন্তু আসে নাই। হুম, তারা হুম, ঝরে গেছে হুম, এরকম। কিন্তু হুম, সমন্বয়কের কিছু হুম, চেনা চেহারা আছে। হ্যাঁ? সেটা হুম। তো আছেই, তাই না? আপনি সেগুলো কি তো এদের আপনি কি এদের কাউকে চাঁদাবাজি করতে দেখছেন? যদি যদি এদের এদের এই যে চেনা মুখগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনারা তদন্ত করেন, তদন্ত করে যদি সেটা সত্য প্রমাণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। একদম সহজ কথা। শুনেন, একটা দলে তো হুম, নানান ধরনের মানুষ থাকে, এবং অসুবিধার জায়গা কি হয়েছে, যে এই যে কয়টা পরিচিত চেহারা আপনারা চেনেন, তাদের বিরুদ্ধেই সব অভিযোগগুলো আসে। এবং যেটা হয় সেটা হচ্ছে, ধরেন এই মানে মানে সিলেটের এই বানিয়াচং এর এক সমন্বয়ক, তার চাঁদাবাজি, সে কোথায় যায়, কোন সরকারি অফিসে যে চাঁদাবাজি করছে, সেটা দায় ওই মনিরা শারমিনের উপর এসে পড়ে। এটা হচ্ছে সমস্যা। কারণ আমাদের চেহারা আপনি চেনেন, কারণ ওনাদের চেহারা আপনারা চেনেন না। হুম। সুতরাং আমার কথা হচ্ছে, আসলে এই যে মানে কিছু তাই কিছু তো হয় আসলে না? তাই তো। আহ ধরেন কোথাকার ছাত্রদলের নেতা যদি আপনাদের উপর হামলা করে, তারেক রহমানের কাছেই আপনারা জবাব চাইবেন। ফলে কোথাকার না, হুম, কোথাকার না, এটাই ব্যাপার, যে আসলে ছাত্রদলের পোস্টেড নেতা, যে আসলে হবিগঞ্জ জেলা ছাত্র দল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোস্ট, বড় বড় পোস্ট, কিন্তু ছাত্র নেতাদের কিন্তু খুব বড় হুম, পোস্ট, জেলা পর্যায়ের নেতা। এখন এইটা কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন না, কারণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান তো একটা অর্গানিক মুভমেন্ট। এটা যদি আসলে ওইরকম মানে যদি খুব প্রিপেয়ার্ড বা গুছানো মুভমেন্ট হতো, তাহলে তো আমরা বিপ্লবী সরকার গঠনই করতে পারতাম। আমরা তো এরকম অনেক সমন্বয়ক আছে যে মানে অভ্যুত্থান শেষ হয়ে গেছে, তারপর আমরা চিনতে পারছি যে ও আচ্ছা, ও ওইখানে দায়িত্ব পালন করছে। মানে এটা অর্গানিক মুভমেন্টের সাথে তো আপনি রাজনীতির তুলনা করতে পারেন না। রাজনীতিতে যখন কিন্তু জেলা ছাত্র দলের উনি পোস্টেড নেতা। মুভমেন্ট হুম, পরবর্তীও অনেকেই খুব হুম, প্রভাবশালী ছিলেন, এখনো আছেন এবং চেনা জানা চেহারা, চেনা জানা তাদের মধ্যে যে বলছিলাম যে অনেকেই এখন এনসিপির শীর্ষ নেতা, সমন্বয়ক হিসেবে পরিচিত। আমি আবার একটু হবিগঞ্জের কাহিনীটাতেই ফিরি, যে যেখানে এই ধরেন বিক্ষুব্ধ জনতা নিয়ে কথা বলছিলাম, আবার ধরেন হবিগঞ্জেই কিন্তু সেই এসআই সন্তোষকে পুড়িয়ে মারা বা থানা পুড়িয়ে দেওয়ার এই ঘটনাগুলো, মেহেদী হাসান উনিও একজন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ওনাকে গ্রেপ্তারও করা হয়েছিল, ঠিক পরদিনই তার জামিন হুম, হয়ে গেছে। যেখানে ওই যে আপনিই বলছিলেন যে ভুয়া মামলায় হত্যা, মানে ভুয়া মামলা দিয়েও তাদের আসলে জামিন হচ্ছে না, কিন্তু কোনো এক ম্যাজিকে তার ঠিক পরদিনই জামিন হয়ে গিয়েছিল। তো যখন এই আপনাদের যে প্রাইমারি সংগঠন, সেই বা যেখান থেকে আপনাদের আসলে উৎপত্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানকার নেতাদের এরকম রেকর্ড, তারা আসলে পুড়িয়ে দিচ্ছেন, পিটিয়ে মেরেছেন, গণ অভ্যুত্থান নিঃসন্দেহে সেই সময় একটা অভ্যুত্থান ছিল। অভ্যুত্থান বা অভ্যুত্থান পরবর্তী বা অভ্যুত্থান মুহূর্তকালীন সময়। এখন পুলিশেরও তো একটা ক্ষোভ থাকতে পারে যে আ মানে আমাদের থানা পুড়িয়ে দিয়েছেন, আমাদের সদস্যদের পুড়িয়েছেন, ফলে আমরাও একটু নিষ্ক্রিয় থাকলাম দেখি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, যে এই যে ছাত্রদল তো একটা বড় সংগঠন না? ছাত্রদলের রাকিব ভাই, যিনি আসলে সভাপতি, রাকিব ভাই কিন্তু একদম খুব মানে ফলাও করে গর্বের সাথে বলছেন যে আমরা থানা পুড়াই দিছি। হ্যাঁ, আপনি এখনো দেখবেন প্রধানমন্ত্রীর সামনে উনি খুব গর্বের সাথে বলছেন এই গণ অভ্যুত্থানে আমরা কতগুলো থানা পুড়াইছি। তো
যখন দেখেন এটা উনি যেভাবে বলছেন তখন কিন্তু আপনারা কোনো প্রশ্ন তোলেন নাই। এই মেহেদী হাসান যে হবিগঞ্জে, সে যখন বলছে এটা, তখন এটা কিন্তু একটা ইস্যু হয়ে গেছে। এটার কারণটা বলি। একটা গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতার কথা বলছেন না, বিক্ষুব্ধ জনতা হয় গণ অভ্যুত্থান, বিক্ষুব্ধ জনতা অন্য জায়গায় না। আপনি যদি বলেন প্রথম আলো ডেইলি স্টারে ওখানে বিক্ষুব্ধ জনতা ওটা পুরাইছে, তাহলে আমি বলবো না, এটা নিশ্চয়ই এটার পেছনে একটা গোষ্ঠী আছে। কিন্তু আপনি যখন বলবেন যে গণ অভ্যুত্থানে মানে যখন পুলিশ আমার মানে আমার ট্যাক্সের টাকায় আমার সন্তানের উপরে গুলি করছে, আমার ভাই বোনের উপরে গুলি করছে, আমার রিয়া গোপ সে ঘরের মধ্যে থেকে মানে মরে যাচ্ছে, এবং হেলিকপ্টার থেকে, এই হেলিকপ্টারের টাকাটা কে দিচ্ছে? আমরাই হুম তো দিচ্ছি। হুম তো পুলিশ যেভাবে করে সরকারের পেটোয়া বাহিনী হিসেবে অবতীর্ণ হয়ে আমাদের উপরে আমাদের গুলি চালাইছে, এবং আবু সাইদের ওই ভিডিও, এই ভিডিও তো মানে অন্তত 5 আগস্টে তো যতগুলো থানা পোড়ানোর ঘটনা, তো আবু সাইদের ভিডিও তো আসলে এটা তো কেউ মানে না মানে ডিজন করতে পারবে না। এটা নিশ্চয়ই আপনি যেই দল বলেন, যেই মত বলেন, হুম তো মানুষ এগুলো দেখছে। এগুলো দেখার পরে আপনি বলেন তো যে একটা ফোর্সের উপরে মানুষের কতদিনের রেজ, রেজ এটা হুম আউট অফ রেজ এটা হইতে পারে। আপনি দেখেন, এটা বাদ দিলাম, গণ অভ্যুত্থান তো একটা ঘটনা। এমন অনেক মানুষ এই গণ অভ্যুত্থানে এই বিক্ষুব্ধ জনতার মধ্যে আছে, যে মানুষের পরিবারের সদস্যকে বিনা কারণে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হইতে হয়েছে, এই বিনা কারণে তাদের হচ্ছে কাস্টোডিয়াল ডেথের মধ্যে পড়তে হয়েছে এই পুলিশ বাহিনীর হাতেই তো, হুম তাই না? ক্রস ফায়ারে মারছে তারা। তারা কেন মারছে? সরকার বলছে তারা মেরে দিচ্ছে। এইবার সরকার তাদের হচ্ছে বলছে তারা হলো তো ধরেন পুলিশ গুলি তো আসলে চালাইছে। তাই করে, তাই না? পুলিশ তো তাই করে। ধরেন এর আগে আমার অনুষ্ঠানে সেদিন ব্যারিস্টার ফুয়াদ এসেছিলেন। হুম, সেদিন বলছিলেন যে ২১শে আগস্টের হামলার পরে জলিল সাহেবরা থানায়, থানায় ঘুরেছেন, পুলিশ মামলা নেয় নাই। ফলে সরকারের একটা মানে পুলিশের এরকম একটা ভূমিকা, এটি তো সরকারের যেভাবে সরকার বলে তাদের একটা মানে দায়িত্ব পালন বা তাদের নির্দেশনা পালন, এটা পুলিশ করে থাকে। পুলিশ সেরকমই একটা দায়িত্ব পালন করেছে এবং পুলিশকে কেউ ওন করে নাই। না যারা নির্দেশনা দিয়েছিল তারা ওন করেছে, না আসলে অভ্যুত্থানকারীরা বা কেউই তাদেরকে ওন করে নাই। তারা এরকম আ আ মারধর খেয়েছে, ফলে পুলিশ কেন বা পারফর্ম করবে? আপনাদের বাঁচাতেই বা তারা আগায় আসবে কেন? যেখানে মানে আপনাদের মধ্যে থেকে কেউ বলেছেন তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে তো আমরা মেরেছি। মানে সেই হবিগঞ্জের কথাই বলছি। বিশেষ করে ঘটনাটা হবিগঞ্জে বলেই এই হুম। কথাটা উল্লেখ করলাম। রাকিবও বলেছেন বা বিএনপির আরো নেতা বলেছেন, আমি সেটাও শুনেছি। কিন্তু হবিগঞ্জের ঘটনাই এটা, যেখানে এসআই সন্তোষকে পুড়িয়ে মারার ঘটনা। দেখেন, এই গণ অভ্যুত্থানের মধ্যে একটা খুবই অভূতপূর্ব আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এক পুলিশ সদস্যের সন্তানই কিন্তু এই লাশগুলোর মধ্যে একটা ছিল। হুম, হুম। সে কিন্তু বলেছে যে একটা মানে একটা মানুষকে মারতে কয়টা কয়টা গুলি গুলি লাগে। লাগে? হ্যাঁ, তাইম হত্যাকাণ্ডের কথা বলছেন। এক্স্যাক্টলি, হুম, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো সেই পুলিশ সদস্যের সন্তানও তো আছে। এইখানে হুম, মারা গেছে। সেও দায়িত্ব পালন হুম, করেছে, সে হুম। অন্যের সন্তানের বুকে গুলি চালিয়েছে, তার সন্তানও এখানে এখানে নিহত হয়েছে। সুতরাং এই জায়গায় শহীদ হয়েছে। এই জায়গায় আমি বলবো যে দেখেন, এই জন্যই আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা ঐকমত্য কমিশনে বলবার চেষ্টা করছি, পুলিশ সংস্কারটা খুব জরুরি। পুলিশটা তো সংস্কার হয় নাই। আজকে যারা এনসিপির যারা নেতা নেতা তাদের উপর, তাদের সাথে যারা হাতাহাতি করছে, এনসিপির একজন স্ট্যান্ডিং সংসদ সদস্য, তাকে যেভাবে করে হেনস্থা করছে, নারী সংসদ সদস্য তাকে যেভাবে করে পুলিশ তার গায়ে হাত দিচ্ছে এই হবিগঞ্জের ঘটনায়, তো এইটা তো আসলে মানে পুলিশ সংস্কার না হওয়ারই তো কারণ। মানে মানে পুলিশের সাথে রাজনীতিবিদদের সম্পর্ক কেমন থাকবে, বিরোধী দলীয় রাজনীতিবিদের সম্পর্ক কেমন থাকবে, সাধারণ মানুষের সাথে তাদের সম্পর্ক কেমন থাকবে, এই জিনিসগুলো তো এখন পর্যন্ত তাদের কাছে ক্লিয়ার না আমার মনে হয় অন্তত। মানে এই কারণেই তো এই বারবার করে এই প্রশ্নগুলো আসছে, এবং এই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আমরা পুলিশ সংস্কার কমিশনের কথা বলেছিলাম, ঐকমত্য কমিশনে। কিন্তু দেখা গেছে যে শেষ পর্যন্ত আমাদের জোড়াজুড়িতে, এনসিপির জোড়াজুড়িতে এটা নিয়ে একটু আলাপ আলোচনা হয়েছিল, এবং সেখানে পুলিশ মানে সংস্কারের ক্ষেত্রে বলা ছিল যে এটার আসলে আলাদা একটা পুলিশ আম, মানে কমিশন গঠন করার কথা। এই একটা বিষয় আমাদের ঐকমত্য এসেছে, এই জি। আর কি। মানে পুলিশ সেই সংস্কার সেটাও হয় নাই। মানে ওই পুলিশই, হয় নাই, পুলিশের ঐরকমই ওই একটা পুলিশ। চেহারা। ঐরকমই একটা চেহারা ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এখন খুব ঘন, ঘন এটা রেফার হচ্ছে। সালাউদ্দিন আম্মার। তিনি হুম, ছাত্রদের মানে ৩ জন ছাত্রকে ছাত্রলীগ আখ্যায়িত করে, হতেও পারে তারা ছাত্রলীগ আসলে, তাদেরকে আখ্যায়িত করে তাদেরকে বেধড়ক পিটালেন। দফায়, দফায় পিটালেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সামনে পিটালেন। অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে তখনও শিবিরের মানে তাদের লোকজন তাদেরকে পেটালো। এবং মজার ব্যাপার, যাদেরকে পেটানো হলো তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। যারা পেটালো, যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে তাদের গ্রেপ্তার করা হলো না। আ ফলে মানে এইসব ব্যাপারে কি আপনারা কোনো প্রতিবাদ করেছেন? আপনারা আপনারা তো খুবই দায়িত্বশীল একটা রাজনৈতিক দল এবং প্রভাবশালীও বটে গণ অভ্যুত্থানের পরে। দেখেন, প্রথমত যার কথা বলছেন, হ্যাঁ, সালাউদ্দিন আম্মার, তিনি
রাকসুর, জিএস জিএস সম্ভবত। জিএস হ্যাঁ, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার বাসা যেহেতু রাজশাহী বিভাগে, সেহেতু আমার রাজশাহী যাওয়া হয়, এবং সালাউদ্দিন আম্মাকে আমি অনেকবার বলেছি ব্যক্তিগতভাবে যে তোমার সবকিছুর সাথে তুমি যে যে ধরনের কর্মকাণ্ড করো তার সাথে আমি অনেক কিছুর সাথে একমত না। হুম মানে প্রকাশটা, ধরেন রাগের প্রকাশ, ক্রোধের প্রকাশ একজন রাজনীতিবিদ হলে, একজন ছাত্র নেতা হলে একটা দায়িত্বশীল জায়গা থাকে, অনেক মানুষের দায়িত্ব তো থাকে, সেই কারণে প্রকাশটা অনেক সময় যেভাবে আসলে আমাদের মানে ক্যাজুয়ালি আসে, এটা এভাবে প্রকাশ করা যায় না যখন আপনার উপর অনেকটা দায়িত্ব থাকে। হুম সুতরাং দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছুই বলা যায় না, অনেক কিছু করা যায় না। তো এই জায়গায় আমার তার সাথে দ্বিমত আছে। হ্যাঁ, সে যেভাবে করে প্রকাশ করে অনেক কিছু, ভাষাগত দিক থেকে শুরু করে সবকিছু। কিন্তু এখানে এই স্পেসিফিক যে ঘটনাটার কথা আপনি বলছেন, সেই ঘটনার ব্যাপারে আমার বক্তব্য আছে। এই ঘটনাটা ঘটার পরে আমি তাকে কল দিয়েছি, আমি তাকে বলেছি যে কি ঘটনা আসলে, এইভাবে করে একটা বেলচা নিয়ে আপনি একজনকে আক্রমণ করলেন, এবং সে পরে বলছেন যে ছাত্রলীগ, কিন্তু ছাত্রলীগ মানে এটা তো আপনার দায়িত্ব না, এটা কি আপনার দায়িত্ব? রাকসু জিএসএফ কি এটা হুম দায়িত্ব বেলচা নিয়ে একজনকে মারা? এটা তো আপনার দায়িত্ব না। তো পরবর্তীতে আমি যে ঘটনাটা শুনেছি সেটা বোধহয় উনি কোনো একটা টেলিভিশন চ্যানেল, সম্ভবত যমুনা টেলিভিশনে গতকালকে উনি এটা পুরো ঘটনাটা বলেছে। সেটা হচ্ছে প্রথমত ছাত্রলীগ, আহ যে এই এই যাকে আসলে মারার ঘটনা হয়েছে, তো তাকে প্রথমত প্রশাসনের কাছে দেয়া হয়েছিল, যে প্রশাসন, কারণ একেবারে ছাত্র হত্যার সাথে যারা জড়িত, যারা একদম ছাত্রদের সরাসরি আক্রমণ করেছে গণ অভ্যুত্থানের সময়, তখন তাদের তো একটা তাদের ব্যাপারে তো একটা বক্তব্য আছে যে তাদের তো আসলে সব বিশ্ববিদ্যালয়ে তাদের কিন্তু এখন আহ আম, মানে পড়াশোনার বাইরে রাখা, এবং তাদের আসলে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সেই জায়গায় সে যখন এসছে, তাকে কিন্তু প্রথমে প্রশাসনের কাছে দেওয়া হয়েছিল, প্রশাসনের কাছে দেওয়া হয়েছিল, এবং প্রশাসন কিন্তু তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পরবর্তীতে পুলিশ কি করলো, তাকে কিছু দূর নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। এবং এই ছেলেটাই গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে, বা যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদের নানানভাবে হুমকি ধামকি দিচ্ছিল। সুতরাং এইরকম একটা জায়গায় যখন পুলিশও তাকে ছেড়ে দিল, তখন কিন্তু যে সে যখন আবার ক্যাম্পাসে এসছে, তো তখন সেখানে তো তাকে হচ্ছে পুলিশের বিরুদ্ধে সালাউদ্দিন কমপ্লেন আম্মার, করা দরকার ছিল, পুলিশের বিরুদ্ধে কমপ্লেন হ্যাঁ, করা দরকার ছিল, পুলিশের বিরুদ্ধে আপনি ব্যবস্থা কাকে নেবে। কাকে কমপ্লেন করবেন? কেন পুলিশের পুলিশের বিরুদ্ধে কাকে কমপ্লেন পুলিশের করবেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাই? আছে তো। পুলিশের কি শোনেন, অপরাধ হয় পুলিশের না, তখন তো ঊর্ধ্বতন, আমাদের কিছু উপায় থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা তখন নেওয়ার। তখন আমরা কি করি বলেন তো? আপনি কোন পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারছেন? মানে আমি যদি বলি একেবারে গত 15 বছরের কথা বাদই দিলাম, আপনি বলেন, আমি মনিরা শারমিন, আমি একজন পুলিশের ব্যাপারে একজন একদম একদম মানে ধরেন ওসির বিরুদ্ধে আমি একটা অভিযোগ করব, আপনি চিন্তা করতে পারেন যে আমি ওসির কথা যাই এসপি কে বলবো, আর এসপি বলবে যে আচ্ছা ঠিক আছে, ওনার বিরুদ্ধে আমি অভিযোগটা নিলাম? এই সিচুয়েশনটা তো হয় না। ওই যে বললাম যে আমাদের তো আসলে এই পুলিশের অভিযোগ আমরা কাকে দিব, এটার জন্যই তো আমাদের আসলে পুলিশ কমিশনটা দরকার ছিল, যে পুলিশ না কিন্তু পুলিশ দিয়েছে অপরাধ কি? করলে এটাকে ঊর্ধ্বতন এটাকে করবে। কর্তৃপক্ষকে কি না, জানিয়েছে যে পুলিশ এটা তাদেরকে ছেড়ে দিয়েছে? না, 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 দেখেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে নাই, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ যখন এই যে পুরো জিনিসের সাথে জড়িত, তখন তো আসলে স্টুডেন্টদের, তারা তো স্টুডেন্ট, এখন রানিং স্টুডেন্ট, তাদের তো আস্থা নাই, অনাস্থা। এবং যখন এই ধরনের ঘটনা, যখন আমি বললাম যে তারপরে আমি যেটা শুনলাম সেটা হচ্ছে যে যখন তাকে আবার এরকম আহ সে মারতে গেছে, তারপরে কিন্তু তাকে আবার আবার মানে পুলিশের কাছেই দেওয়া হয়েছে। তো এই জায়গাগুলোতে অসুবিধার জায়গা কি জানেন, যে আমাদের কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমরা কয়েকটা জিনিস সেটেল করতে পারি নাই। এই যে এই ধরনের ঘটনাগুলো, যে এই ছাত্রদের আসলে কি হবে, এবং আরো কিছু ব্যাপার আছে যে আওয়ামী পন্থী কিছু শিক্ষক যারা এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে পুরোটা সময় এই আম, আহ, শিক্ষক হিসেবে, তারা ওই যে সাংবাদিকের যে বর্ণনাটা দিলাম, হুম ঠিক সেভাবে করে এই ন্যারেটিভ উৎপাদনের মাধ্যমে এই পুরো সিস্টেমটাকে টিকিয়ে রেখেছিল। হুম তাদের কি হবে? এই প্রশ্নগুলোর কিন্তু না সমাধান কিন্তু আমরা মনিরা করতে শারমিন, পারি আমি নাই। একটু এখানে একটা বিষয় আমার আগ্রহ আছে, যারা ন্যারেটিভ উৎপাদন করলো এবং টিকিয়ে রাখলো, তো তাদের বিরুদ্ধে পাল্টা ন্যারেটিভ এখন উৎপাদন করবেন আপনারা, খুবই যোগ্য, দক্ষ এবং খুবই মেধাবী মানুষজন, তাদেরকে ধরে ধরে পুলিশে দেওয়া পেটানো, এটার দরকার আছে কি? আচ্ছা, যদি মিথ্যা আহ কথা বলে থাকেন তাহলে সেটা অবশ্যই ডিফারেন্ট কথা, ডিফামেশন করে থাকেন বা আইনি আইনি অপরাধের তালিকার মধ্যে পড়ে থাকেন, তাহলে অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে। কিন্তু ন্যারেটিভের জবাব তো ন্যারেটিভ আপনারা উৎপাদন করার সক্ষমতা রাখেন। দেখেন, ন্যারেটিভ উৎপাদনের থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি আপনি আসলে কি, এটা তো আমার জানতে হবে। যে আপনি শিক্ষক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত জানতাম না যে শিক্ষকদের এত রং আছে। হুম হুম মানে এই যে নীল রং, হুম সাদা রং, এত রং যে আছে, এটা হুম আমি জানতাম না। আমার কাছে তো শিক্ষক, আমি তো স্কুল কলেজ পড়ে এসেছি, শিক্ষক মানে শিক্ষক, হুম কিন্তু শিক্ষকরা যে কত নেকেডলি দলের আহ
চাটুকার হইতে পারে, এটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগ পর্যন্ত আমার কোনো ধরনের মানে হুম মানে আমার চিন্তাতে ছিল না। সুতরাং এইভাবে করে দেখেন, এখন আমরা যেটা দেখলাম যে পরিস্থিতি কিন্তু মোটামুটি সেম। আগে এই পুরো সিস্টেমটাকে মানে ভুল ব্যাখ্যা দিয়ে এবং পুরো, আপনি যদি বলেন যে বিরোধী দলের যারা রাজনীতি করে তাদের নানানভাবে ডিফেম করে, এই বুদ্ধিশুদ্ধি তো এরাই দিচ্ছে। তো এইসব দিয়ে, এবং আপনি যদি বলেন ক্যাম্পাসের কথা, ক্যাম্পাসে আপনি আপনার রং থাকতে পারে, কিন্তু আপনি তো আমার শিক্ষক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয়েছে, শিক্ষকদের আহ একেবারে প্রত্যক্ষ মদদে ছাত্র সংগঠনগুলো ফাংশন করেছে, এটা তো বুঝতে হবে। তাদের সরাসরি এই ছাত্র সংগঠনগুলোকে শেল্টার দিয়েছে। আপনি জানেন, আমার নিজের ডিপার্টমেন্টে দেখা গেছে যে আমি অচ্ছুত ছিলাম, কারণ আমি আওয়ামী বিরোধী হুম রাজনীতি করেছি। এবং আওয়ামী পক্ষের যে রাজনীতি, তাদের সবসময় খুব মানে ক্লাস থেকে শুরু করে সব জায়গায় তাদের খুব গুরুত্ব দেওয়া হতো। এবং আমরা ছিলাম হচ্ছে অচ্ছুত, যারা আমরা ওই রাজনীতিটাকে আমরা হুম ইগনোর করেছি। সুতরাং এই জায়গাতে শিক্ষকরা আসলে যে কত ভাবে একজন স্টুডেন্টকে মানে তার লাইফ শেষ করে দিতে পারে শুধুমাত্র ছাত্র রাজনীতি করে দেখে, এটা আমরা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে, এখন আওয়ামী পন্থী শিক্ষক সে যদি আসলে এই আওয়ামী পন্থী স্টুডেন্টদের কাছে না হতো, এই বিএনপি পন্থী শিক্ষক সে যদি স্টুডেন্টদের কাছে বিএনপি পন্থী না দেখাতো, তাহলে তো আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা তো তাদের ফেসটা আমাদের দেখাইছে, হুম আমাদের উপরে তারা এই হামলার মত উৎপাদন শুধু না, হামলার প্রত্যক্ষ মদতদাতা ছিল। আপনি জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেটওয়ার্ক ছাড়া মানে আমরা এখন কি কখনো এর জন্য কোনো আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, মানে এর জন্য হুম, কি এখন তারা হামলার শিকার হবেন? মানে না, জিএস তারা হামলার শিকার মানে হবেন না। রাকসুর জিএস তারা তিনি পদত্যাগের তা নিয়েও নানান রকম টিচারদের টানা হয়েছে, তারও অনেক ছবি টবি আমরা দেখি, ভিডিও প্রকাশিত হয় বা এই হুম এটা তো আমি বলছি যে এটা তো জিএস এর কাজ। এই লিস্ট করা জিএস এর কাজ না, এই লিস্ট করা হচ্ছে সালাউদ্দিন আম্মারের কাজ না, এই লিস্ট করার কাজ হচ্ছে ইউজিসির। একটা তো মঞ্জুরি কমিশন আছে, তারা তো এই জায়গাতে ব্যবস্থা নিতে পারেন, এবং তাদের সেই অথরিটি আছে। কারণ নৈতিক জায়গা থেকে তাদের তো স্খলন ঘটেছে, তার তো নৈতিক নৈতিক জায়গা থেকে সে সে তার মানে নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই, তাহলে তুমি কিসের শিক্ষক? হুম এবং আমি যদি সাংবাদিকের ক্ষেত্রে, কিন্তু আমি একই কথা বলেছি। হুম সুতরাং আপনি যখন যে পেশায় আছেন, আপনার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। আপনি যদি রাজনীতি করেন, আপনি আপনি দলীয় পরিচয়ে রাজনীতি করেন, তখন আমি আপনাকে সাংবাদিক বলবো না, তখন আমি আপনাকে শিক্ষক বলবো না। আপনি দলীয় পরিচয়ে আসেন, তখন আপনি ওই দল করেন, তখন আপনাকে আমি সেইভাবে করে মেজার করবো। হুম। মানে শিক্ষক, সাংবাদিক, আপনি বলছিলেন নানান রকম এত যে দল, এত যে রং আছে। আসলে তো শুধু হ্যাঁ, আওয়ামীপন্থী না, এই যে এখন বিএনপিপন্থী, জামাতপন্থী নানান রকম হ্যাঁ, পন্থী হ্যাঁ, আছে। হ্যাঁ, সেম, এখনো আছে। সেম। তো হ্যাঁ। এরা এখন কি করবে? হুম। মানে শুধু আওয়ামীপন্থীরাই এখন অচ্ছুত থাকবে। বাকিরা এখন দাপুটে সেরে থাকবে। তারপরে আবার যদি কখনো কোনো পরিবর্তন হয় তখন আবার এরা অচ্ছুত হয়ে যাবে। এই অচ্ছুতের বিষয় মানে নতুন বন্দোবস্ত বিষয়টা কি এরকম হবার কথা? আপনি আপনি বোধহয় শুনে থাকবার কথা, আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম উনি কিন্তু রিসেন্টলি এই কথাগুলো বলছেন। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, সেখানে কিন্তু উনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের সংস্কারটা দরকার। আমরা কিন্তু এই কথাটা হুম, বলছি। বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে এখন আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয় আহ, যেমন আওয়ামী লীগের সময় হাসিনা যেরকম মাঠ ঘাট ব্যাংক বিশ্ববিদ্যালয় যেভাবে করে দলীয়করণ করেছে, এখন আমরা সেম হুম, বিষয়টা দেখছি যে বিএনপি এইভাবে করে দলীয়করণ করছে। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের আপনি অনেকগুলো মবের উদাহরণ দিলেন না, হুম, আপনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তাড়িয়ে দেওয়ার সেই মবের কথাটা হুম, আনলেন না। সেখানে বিক্ষুব্ধ যারা ছিল তারা কে বলেন তো? তারা তারা দেখবেন হচ্ছে এখানে তো ওখানে তো সংগঠন আছে, ব্যাংকেও কিন্তু বড় একটা হুম, রাজনীতি আছে। সেখানে হচ্ছে বঙ্গবন্ধু পরিষদ আছে, জিয়া পরিষদ আছে। দেখবেন যে ওইখানে যারা আসলে বিক্ষুব্ধ জনতা তারা জিয়া পরিষদের সদস্য, এবং ওখানে আবার বঙ্গবন্ধু পরিষদের সদস্য থাকবে। কারণ এখানে আহ যে মনসুর সাহেব যেই যেই সংস্কারগুলো করতে চেয়েছিলেন, সেখানে দেখা গেছে যে সেটা জিয়া পরিষদেরও সমস্যা হচ্ছিল, মানে বিএনপিরও সমস্যা হচ্ছিল, আওয়ামী লীগেরও সমস্যা হচ্ছিল। সুতরাং সেখানেও মাফ করে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং বিশ্ববিদ্যালয়গুলো কোনোটাই আর আসলে বাকি নাই। এবং মানে দলীয়করণ হতে, এবং নির্বাচন কমিশন আপনি দেখেন, একজন দলীয় দলীয় লোক শামসুল, যার কথা এখন খুব আলোচিত হচ্ছে, একদম বিএনপির দলীয় লোক, যিনি আসলে বিএনপির হয়ে এতদিন কাজও করেছেন, সেই সাবেক আমলা, উনাকে এখন নির্বাচন কমিশনের একটা দায়িত্ব দেওয়া হচ্ছে, কারণ সামনে স্থানীয় সরকার নির্বাচন। এভাবে করে বাংলাদেশের যে পরিবর্তনটা আসলে আমরা চাচ্ছি, আমরা এটা তো পাবো না। এখন অসুবিধার জায়গা কি জানেন? এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে এনসিপি বলছে, এনসিপি বলছে দেখে এইটা বাস্তবায়নের সোল অথরিটি হচ্ছে এনসিপি, অথচ দেখেন এই মাঠঘাট দখলের কোনো লোক হচ্ছে এনসিপির নাই। কারণ এনসিপি তো আসলে মানে আমাদের বয়স, হুম, অত তো বয়স না যে আমাদের লোক থাকবে। আমাদের লোক নাই, এবং আমরা তো চাইও না। আমরা চাই না যে কোনো সাংবাদিক এনসিপির হয়ে কথা বলুক, এনসিপি পন্থী হোক, না কোনো দরকার নেই। আমরা চাই না কোনো শিক্ষক এনসিপি পন্থী হোক।
আমরা চাই যে এনসিপিরও যদি সমস্যা থাকে, এনসিপিরও যেগুলো দুর্নীতি আপনি বলেন এসে, আমরা সেগুলো ঠিক করে নিব, আমরা তো ফেরেশতা না। কিন্তু আপনার আমারপন্থী হইতে হবে না, কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করতে হবে। এটা বাংলাদেশের মানুষের জন্য। দেখেন, বিএনপি এই কথাগুলো বললে বিএনপি কি বলে জানেন? বিএনপি বলে কি যে আম, না, এইভাবে করে নির্বাহী ক্ষমতা তো কমে যায়। তোমরা তো কখনো সরকার চালাও নাই, আমরা সরকারে ছিলাম, এভাবে সরকার চালানো যায় না। প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা এত ক্ষমতা দিয়ে দিই, তাহলে আমাদের হাতে কোনো ক্ষমতা থাকবে না। কিন্তু দেখেন, আমরা তো তারপরেও এই সংস্কারটা চাই। আমরা জানি নির্বাহী ক্ষমতা কমতেছে, কিন্তু তারপরেও এনসিপি কি, এনসিপি একটা একটা রাজনৈতিক দল আমরা গঠন করছি, আমরা তো চাই সরকারে যাইতে, আমরা তো চাই কোনো না কোনো দিন আমরা সরকার গঠন করব। তখন তো আমাদেরও তো এই নির্বাহী ক্ষমতাটা কমবে, আমাদের হাতেও তো অনেক কিছু থাকবে না, কিন্তু আমরা তারপরেও চাই। কারণ এটা বাংলাদেশে সবাই 54 আসলে বছরে বিরোধী যেটা দলে হয় থাকতে নাই। চায়। এটা সবাই না বিরোধী দলে থাকতে চায়। ধরেন আপনি এক্স্যাক্টলি, তত্ত্বাবধায়ক এক্স্যাক্টলি, সরকারের কথাটা মনে করেন এক্স্যাক্টলি। যে যখন মানে হ্যাঁ, আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তারা আন্দোলন করে তত্ত্বাবধায়ক হুম, সরকার নিয়ে আসলো। বিএনপি কিছুতেই রাজি না। একদম। পাগল শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। অতএব তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই। হুম, তারপরে সেই হুম, বিএনপি যখন আন্দোলন করলো তত্ত্বাবধায়ক সরকারের যে সময়, তখন হুম, আওয়ামী লীগ কিছুতেই আবার তত্ত্বাবধায়ক সরকার দেবে না। একই জিনিস, জাস্ট মানবে মানে না। বিরোধী দলে থাকলে তাদের হুম, একটা কথার টোন থাকে, সরকারি দলে থাকলে তাদের কথার টোন থাকে। হুম, এখন সরকারি দলের বিরোধী হুম, দলে যেই থাকুক না কেন, টোনটা সেম থাকে। হুম। ফলে আপনারা না, এখন কিন্তু বিরোধী দেখেন দলের হয়ে যা আমরা বলছেন, সরকারি যার নাই যেহেতু, না, না, অতএব আপনাদের জাজ করা যাবে না। না, দেখেন, আমরা আমরা তো এটা মাথায় নিয়ে এটা চাই যে এনসিপি সরকার গঠন করতে চায়। আমাদের কাছে তো পরিষ্কার, আমরা তো ওরা তো বলছি আরো বেশি আগামী মাথায় 10 নিয়ে যে বছরের পরের ৫ মধ্যে। বছরে তারাই আসবে ক্ষমতায়। এটা তো তারা আরো নিশ্চিত। মানে আপনারা তো এক্স্যাক্টলি, কোনো না কোনো দিন এক্স্যাক্টলি। আসবেন। তারা তো নিশ্চিত থাকে যে আচ্ছা এই হ্যাঁ, টাইম শেষে হ্যাঁ। আমরা আসবো। যদি সুষ্ঠু এবং নির্বাচনের দেখেন, ধারা ছিল যখন। এক্স্যাক্টলি, দেখেন এখানে আবার আরেকটা অসুবিধা কি, বাংলাদেশে যে সংস্কারগুলো আসলে হয়েছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে কি লাভটা হয়েছে আপনি আমাকে বলেন। কারণ বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো সবসময় চালাকি হুম, রাজনীতি করছে। হুম। কিভাবে চালাকি রাজনীতি করছে? তত্ত্বাবধায়ক সরকার প্রধানটা কে হবে, এটাও ওনারা 2 নাম্বারই করছে। কিভাবে করে? বিচারপতির বয়স বাড়ানোর মাধ্যমে। হুম। তার মানে এখন এই যে তত্ত্বাবধায়ক সরকারটা ফেরত আসলো, এতে আমার কিন্তু কোনো লাভ হলো না। কারণ আমরা যখন ঐকমত্য কমিশনের কথা বললাম, তখন আমরা দেখলাম যে বাঙালি তো আসলে কি হয়েছে, কোনো না কোনো ভাবে চিপা একটা বুদ্ধি দিয়ে এরা হচ্ছে, মানে একটা 2 নাম্বারই একটা হুম, চিন্তা থাকে যে কিভাবে আমার লোকটা থাকে ওই সময়। হুম। দেখেন, রাষ্ট্রপতিটা কেন চুপ্পুকে 5 মাস এখানে রাখা হইলো, এটা কি আমরা বুঝি না? আমরা তো এত বোকা না। রাষ্ট্রপতি চুপ্পু হচ্ছে একটা জাস্ট পলিটিক্যাল টুল হিসেবে তারা ইউজ করলো, হ্যাঁ। আর কিছু না, তাকে একটু সোশ্যালাইজেশনের সুযোগ দিল, তো তাকে একটু ঘোরাফেরার সুযোগ দিল। কিসের কি শেখ হাসিনার সাথে কথা বলছে? শেখ হাসিনার সাথে কথা কি সে বাংলাদেশে বসে বলতে পারে না? এটা শুধু তো আমি একমত। সে বাংলাদেশে ছিল, তাকে 5 মাস হুম। পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করছে, যাতে যাতে করে ওই সময় নির্বাচনের সময় তার নিজের দলীয় রাষ্ট্রপতি থাকে। এটা ঠিক আছে, ভালো কথা। কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসলো, আমরা ঐকমত্য কমিশনে বললাম, এই যে বিচারপতির বয়স বাড়ানোর মাধ্যমে আবার তো সেই দলীয় লোকটাই তারা তারা আবার দেওয়ার চেষ্টা করবে কোনো না কোনো ফরম্যাটে, তত্ত্বাবধায়ক সরকার প্রধানটা যাতে বিএনপির হয়। হুম। তো এটা ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? আমরা বলছিলাম যে এইখানে একটা সার্চ কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানটা কে হবে, এটা আমরা সব রাজনৈতিক দল মিলে দিই। আমরা র্যাঙ্ক চয়েসের ভিত্তিতে, আহ, ধরেন আমরা এনসিপি 5টা নাম দিল, বিএনপি 5টা নাম দিল, জামাত 5টা নাম দিল, তারপরে এই নামগুলোর মধ্যে কিন্তু কিছু না কিছু কমন থাকবে। হুম। মানে সবাই তো নিরপেক্ষ লোকই তখন খুঁজবে, যে যাতে না আমার লোকটা যাতে না বাদ যায়। তো এইভাবে করে আমরা র্যাঙ্ক চয়েসের মাধ্যমে হচ্ছে কিছু, মানে আমরা একজনকে সিলেক্ট করি এর সর্বসম্মতিক্রমে। কিন্তু না, বিএনপি সেটা করবে না, বিএনপি কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট এরকম করে দিচ্ছে। তো ধরেন, সুতরাং এরকম ধরে সার্চ কমিটি করে তো যখন 18 হুম, নির্বাচনের আগেও একটা সার্চ কমিটি গঠিত হলো। তখন বিএনপি কেউ নাম হুম, দিতে বলা হলো বা নামগুলো দিল। হুম, তো এরকম দিয়ে আসলে কি বা হুম, হয়? সার্চ কমিটি করলো, সবাই নাম দিল। তারপর কি লাভ হয়? হুম। ওই তো সমস্যা, তো ওই যে ওই জায়গায় যে কোনো জায়গায় তো আমরা নিরপেক্ষ এই সার্চ কমিটিটা করতে পারি নাই। মানে সরকার ধরেন, রাজনৈতিক দলগুলা এই ক্ষমতা থেকে বের হয়ে একটা একটা স্বতন্ত্র কোন একটা নিরপেক্ষ কোন একটা সার্চ কমিটির কাছে যে এই দায়িত্বটা দিবে, এই সুযোগটাই আসলে তৈরি করে না। দেখেন, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নিয়ে আমরা এত কথা বলতেছি, এ চুপ্পু হচ্ছে পুতুল হয়েছিল। তো আমরা নতুন যাকে পাইতেছি সেও তো হচ্ছে বিএনপির পুতুলই হয়ে থাকবে কেন? আমরা ঐকমত্য কমিশনের প্রস্তাব করলাম যে আমরা রাষ্ট্রপতির নির্বাচনের মাধ্যমে করি এবং তার কিছু ক্ষমতা আমরা বাড়াই দিই। রাষ্ট্রপতিতে কিভাবে নির্বাচনের মাধ্যমে করব? আহ আমরা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, 2 কক্ষ, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যেটা আমরা প্রস্তাব করেছি, সেখানে হচ্ছে যারা সদস্য থাকবে তাদের গোপন ব্যালটের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি নির্বাচন করি। তাও তো একটা গণতান্ত্রিক, এই যে গণতন্ত্র গণতন্ত্র করে বিএনপি, এটা তো একটু গণতান্ত্রিক একটা প্রসেসে আসলো, কিন্তু না, এরকম কিন্তু কোনো কিছুই এবার হবে না। কারণ এইবারে যে রাষ্ট্রপতি যারা বিএনপি নিযুক্ত হবে, তারাও কিন্তু এই যে যেহেতু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নাই, এখন আপনি যখন হচ্ছে সংসদে নিয়ে যাবেন, তখন দেখা যাবে 2/3 মেজরিটি কণ্ঠভোটে হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, এইভাবে করে দেখা যাবে বিএনপি রাষ্ট্রপতিটাই হচ্ছে রাষ্ট্রপতি হবে। সুতরাং বাংলাদেশের যে পরিবর্তনগুলো আমরা চাচ্ছি, যেগুলো একেবারে মৌলিক পরিবর্তন, সেগুলোতে এখনো নোট অফ দিচ্ছেন বিএনপি।
মানে সেটাও আবার তো তাদের সেটাও তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা। সেই নোট অফ ডিসেন্ট তাদের সেই অবস্থান সত্ত্বেও জনগণ তাদের ভোট দিয়ে 2/3 মেজরিটি দিয়ে তাদেরকে মানে পাঠিয়েছে তো ক্ষমতা না তারা তো না রেখে না দিয়েছে। না না না, সেটা তো হয় নাই, সেটা হয় নাই কেন জানেন? এখানে তো গণভোট, আরেকটা ভোট হয়েছে। হুম, গণভোটে যেই চারটা কথা আছে, এটার মধ্যে যে একটার সাথে একমত না, ধরেন আপনি 2 নাম্বারটার সাথে একমত না, আপনি তো না দিচ্ছেন, তাই না? ধরেন আমি আমি হচ্ছে আহ, ধরেন এগুলোর মধ্যে আহ সবগুলোর সাথে একমত, আমি হ্যাঁ দিচ্ছি, বা আমি ধরেন একটার সাথে একমত না, কিন্তু তারপরে আমার কাছে মনে হয়েছে যেহেতু বিএনপি হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছে, বিএনপি তার মানে এই সংস্কারগুলো চায়, আমি তো বিএনপি কে ভোট দিব, আমি তাহলে হ্যাঁ দিই। মানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও তো হুম, হ্যাঁ ভোটের হুম, জন্য হুম। ক্যাম্পেইন করছে। তাইলে বিএনপি কে যারা হচ্ছে 51% যারা ভোট, তারা তারা যে ভোট দাবি করে, তারা 2/3 মেজরিটি 51% ভোট, তো এই ভোটের মধ্যে কি হ্যাঁ ভোটের লোক নাই? তাইলে অন্তত গণভোটের রায়টা তো তারা হচ্ছে মৌলিক হিসেবে ধরে এই সংস্কারগুলো করতে পারে। কিন্তু দেখেন এখানেও কিন্তু দেখতেছি ওই যে আমরা ওই যে মানে মানে প্রাতিষ্ঠানিক গণভোটের দলীয়করণ। ব্যাপারটা যেটা সেটা তো ওই সময় থেকেই নানান রকম মানে ধরেন সরকার যন্ত্র পুরোপুরি ভোটের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে যেভাবে নামলো সবাই মিলে হ্যাঁ ভোটের পক্ষে যেভাবে প্রচারণা হলো মানুষের সাধারণ মানে চিন্তা হুম, তারা আসলে বুঝবেই কি করে কি মানে সব পুরোপুরি প্রচারণা নির্ভর হয়ে গেল হ্যাঁ ভোটটা এবং এই গণভোটের যে কঠিন কঠিন বিষয়বস্তু এগুলো তো মানুষ ঠিক বুঝেও না যে চারটা বিষয়বস্তু ফলে মানে এখন তো সহজ সরলভাবে যদি বিএনপি অ্যাভয়েড করে যায় কেউ কিন্তু ধরার মতো জায়গাও তো পাবে না আমার জনগণ যে না, আসলে কি ছিল। ধরার জায়গা আছে, ধরার জায়গা আছে, এটা নিয়ে আপনার সাথে আমার আলাদা একটা সেশন করলে মনে হুম, হয় হুম। ভালো হতো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কারণ গণভোটের হচ্ছে বিষয়টা আজকে নাই যাই। গণভোট নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তবে গণভোট নিয়ে হ্যাঁ, কারণ হ্যাঁ, আমার নিজেরও সেটাই। মনে নাই গণভোটের ৪ টা ধারা কি। আমি বেশ কয়েকজন আমার ধরেন হ্যাঁ, বাসায় যিনি সাহায্য হুম, করতেন তাকে জিজ্ঞেস করেছি, "বুঝেছেন আপনি? বোঝেন নাই।" হুম, ড্রাইভার যিনি ছিলেন তাকে হুম, জিজ্ঞাসা করেছি ফোন করে, "আপনি বুঝেছেন?" উনি বোঝেন নাই। উনি মানে হুম, গণভোট বিষয়টা আসলে খুব হুম, সাধারণের মাথার উপর দিয়ে গেছে বলে আমি ততক্ষণে মানে আমার যেই কাজ করার হুম, পরিধি সেখানে আমি অন্ততপক্ষে বুঝেছি। মানুষ বোঝে নাই গণভোটের বিষয়টা। আসি এবার একটু হুম, যে মানে আক্রমণাত্মক বক্তব্য আপনি বলছিলেন সেটা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং বিএনপি থেকে খুব সমালোচিত হচ্ছেন তিনি। মানে আপনি সালাউদ্দিন আম্মারের সাথে কথা বলেছেন, তার আপনার পছন্দ হয় না বলেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারিকে কি আপনারা কখনো বলেছেন যে তার এরকম বক্তব্য, এত আক্রমণাত্মক বক্তব্য বা আপনি কি পছন্দ করেন তার বক্তব্যগুলো? না দেখেন, রাজনীতি তো আসলে এক একজন এক এক ভাবে দেখে, অনেকে অনেক রকম রাজনীতি করে। আম, আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে রাজনীতিতে প্রত্যেকদিন আমি মানুষকে নতুন কি বলতে পারছি, কি আশা দেখাতে পারছি, কি পজিটিভিটি দিতে পারছি, আমি সেই রাজনীতির দিকে যাই। আমি সমালোচনার জন্য সমালোচনা খুব কম করি। আমার কাছে আম, সরকার দলের খুব ভালো কিছু যদি আমি দেখি, আমার প্রশংসা করতে কার্পণ্য হুম, হয় না, কিন্তু যদি খারাপ কিছু দেখি আমি সমালোচনা করে ফেলি। তো সমালোচনার আহ এই জায়গাটা, এটা প্রকাশটা তো এক একজনের এক এক রকম। এখন নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে প্রকাশ করছে, আমার হয়তো আমি ওটার সাথে দ্বিমত করতেই পারি, আমার পছন্দ না হতে পারে। আমি হয়তো অনেক কিছুর সাথে আমি নিজেও দ্বিমত করি, পছন্দ করি না যে এইভাবে এই জিনিসটা তোমার এভাবে করে না বললেও তো হতো, কিন্তু অন্যভাবে বলতে পারতা। হুম, এই ধরনের আলোচনা কিন্তু আমাদের মধ্যে হয়। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে আজকের যে পরিস্থিতি, সেখানে আমার মনে হয় যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটাই বলুক না কেন, সেখানে কোনোভাবেই এটা জাস্টিফাই করা যায় না হুম, যে তাকে শারীরিকভাবে হেনস্থা করা যাবে বা এদের উপরে হামলা করা যাবে। মানে আমাদের আসলে এই জায়গাতে আমি জানি না, বিএনপির পক্ষ থেকে সরকার দলের যারা এমপি মন্ত্রী থেকে শুরু করে, মানে যারা বিএনপি করেন, তারা হুম। নানান ভাবে বলছেন যে আম, হ্যাঁ যে কাজটা হয়েছে এটা আসলে ঠিক হয় নাই, আমি সমর্থন করি না, কিন্তু কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলে। কিন্তু আমার কথা হচ্ছে একেবারে কোনো যদি কিন্তু ছাড়া এই হামলা জুলুমের রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। হুম, কিন্তু নাসিরুদ্দিন যদি পাটোয়ারি কিন্তুটা যে ধরনের কথা অবস্থাতেই হবে। বলছে, মানে যদি কিন্তু জায়গাটা তো আমি আছে। বলতেছি, মানে আমি বারবার, আসতেছি, বারবার যদি আমি আপনাকে আসতেছি, বলতে থাকে, আমি আপনি তো কোনো আসতেছি। একটা রিঅ্যাকশন হুম, দিয়ে দিবেন। হুম, হুম, আমি আসছি। দেখেন, আম, যদি নাসিরুদ্দিন পাটোয়ারির এই এই যে উস্কানিমূলক বক্তব্যের কথা বলতেছেন, সে বলতেছে, এখন দেখেন আম, সে কি করে, সে ধরেন চাঁদাবাজ, যে তার ঢাকা 8 আসনে তার প্রচারণার জায়গা ছিল, স্বাভাবিকভাবে আপনি তো প্রতিপক্ষের যেই লুপ হোলস গুলা, তার যেই মানে লিমিটেশন গুলা, তার যে উইক পয়েন্ট গুলা, সেগুলো তো আপনি আনবেন সামনে, তাই হুম, না? এবং আপনি কি কি করতে পারেন সেগুলো বলবেন। এখন যে, মানে মির্জা আব্বাস যে আসলে চাঁদাবাজি করে তার এলাকায়, এটা তো অসত্য।
এটা তো সাধারণ মানুষও বলে, এবং যখন সে প্রচারণা করেছে এটা কিন্তু বলেছে সে। এখন হ্যাঁ, ধরেন এইটা এরকম আমি তো অনেক সমর্থন কিছু করি না আপনাদের যে নামেও আমি বলে যে আমি এনসিপি এই কয়দিনেই আমি ফুলে বলি ফেঁপে মোটা হলো, এনসিপি এত হুম, টাকা পেলো কোথায়, হুম, এত ইফতার মাহফিল করলো কোথায়, হুম, তার মানে হুম, প্রতিষ্ঠান চালালো কি করে, এখন এত বড় বড় হুম, তার গাড়িতে চলছে কিভাবে, যে আগে বলতো তার গ্রামের সবচেয়ে ছোট বাড়িটা ভাঙা বাড়িটা তার, এখন তার সবচেয়ে প্রাসাদ বাড়িটা তার কিভাবে হয়ে গেল, এরকম হুম, নানা কথা তো হুম, আপনাদের বিরুদ্ধে, তাদের বাবারা কিভাবে এত বড় হুম, বড় কন্ট্রাক্ট পেয়ে যাচ্ছে, হুম, এরকম নানান কথা তো এখন এনসিপির হুম। নামেও মানুষ বলে, মানুষ বললেই তো আর হলো না। এনসিপি আচ্ছা, এনসিপির নামে বললে আমরা কি তাদের উপর হামলা করতেছি? না না না। আমাদের কোনো সমর্থক কি কারোর উপর হামলা করছে? হুম, বলুক, আমাদের তো বললে অসুবিধা নাই। আমি যেটা বলি যে যার ব্যাপারে অভিযোগের তো এখানে আপনি, এটা খুব স্বাভাবিক যে আপনি মির্জা আব্বাসের আহ, মানে উনি যে আসলে ওই এলাকায় চাঁদাবাজি, মানে চাঁদাবাজ বলতে কি মানে সিনিয়র মানুষ বলতেও খারাপ লাগে, কিন্তু আসলে তো উনি চাঁদাবাজি করেন, মানে চাঁদাবাজি হচ্ছে ওনার লোকজনকে দিয়ে করান আর কি। উনি তো নিজে এখন নেমে চাঁদা চাইতে পারেন না, উনি লোকজনকে দিয়ে করান। এখন এই জায়গাতে ওখানে একটা চায়ের দোকানদার থেকে শুরু করে যখন আপনি প্রচারণার সময় নাসিরুদ্দিন পাটোয়ারি, তখন আপনি দেখবেন যে মানুষ বলতেছে যে এ তো আমার কাছ থেকে টাকা নেয়, ও অমুক আমার কাছ থেকে টাকা নেয়, এ কার লোক? মির্জা আব্বাসের লোক। এগুলো তো নাসিরুদ্দিন পাটোয়ারি একলা বলছে হুম। ব্যাপারটা, তা না। এখন ধরেন আহ নাসিরুদ্দিন পাটোয়ারি ভয়ঙ্কর ভাবে সমালোচনা করতেছে, আপনি তার বিরুদ্ধে মানহানির মামলা দেন, ধরেন আপনার বিরুদ্ধে সে বলতেছে মির্জা আব্বাস মানহানির মামলা দিছে না, হুম। দিছে তো। এখন মানে তাকে, এবং আরেকটা ব্যাপার, এই নাসিরুদ্দিন পাটোয়ারির এই ধরনের কথাবার্তা, এইটা আবার হচ্ছে এক ধরনের অডিয়েন্স আছে এটার জন্য, তারা কিন্তু এটা খুব সমর্থন করে। একেবারে তৃণমূলের কথা আমি বলতেছি, তারা এগুলোকে খুব এনজয় করে, তারা মানে এটাকে খুব বোল্ড মনে করে। এখন আমার কথা হইলো যে আবার ধরেন একটা এদেরও কিন্তু দলে এক নানান ধরনের এক ধরনের ধরনের দর্শক আছে যারা মারপিট করলো খুব ভালো করছে, খুব ভালো হয়েছে, হ্যাঁ, এদেরকে সাইজ করা উচিত, হ্যাঁ, এরকমও কিন্তু বলার মতো এক হ্যাঁ, ধরনের শ্রেণী হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, আছে, আছে তো, আছে, আছে, দেখেন। এখন যখন জাতীয় রাজনীতির কথা বলতেছি, যে একজন রাজনীতিবিদ, প্রথমত আমি আমার ব্যক্তিগত জায়গাটা ক্লিয়ার করি যে একজন রাজনীতিবিদের কথায় বার্তায় নানান কিছু, ওই যে আমি একই কথা বলবো সালাউদ্দিন হুম। আম্মারের ক্ষেত্রে আমি যেটা বলেছি, যে যখন দায়িত্বশীল জায়গায় থাকে তখন তার, সে ব্যক্তিগতভাবে সে যদি অন্য কিছুও বিশ্বাস করে, যদি তার কথাবার্তা নানান ধরনের হয়, কিন্তু দায়িত্বশীল জায়গায় থাকলে ওভাবে বলা যায় না। তাকে একটা ডেকোরাম একটু মানে একটু মানে সবকিছু ব্যালেন্স করে বলতে হয় আর কি। তো সেই জায়গা থেকে আমি ওই জায়গাটা সমর্থন করি না, তো কিন্তু এটা কি দল এটাও আমি থেকে আপনারা সমর্থন বলছেন, করি না। দল থেকে আপনারা বলেছেন যে মানে এটা না, আপনারা সমর্থন মানে করেন না বা আপনাদের পছন্দ হচ্ছে না? সব, না দেখেন, দল থেকে বলতে প্রথমত ধরেন সে কথা বলে, আপনি তো তাকে ধরেন এই কথা বলার জন্য আপনি তাকে কোন দোষে দোষী? সে তো কাউকে মারতেছে নাকি? হুম। সে তো কারোর উপর হামলা করতেছে না, সে কাউকে গুম করতেছে না, কাউকে কারোর উপর জেল জুলুম করতেছে না, তাহলে আপনি তাকে শুধুমাত্র কথা বলার জন্য, এবং সে যে অভিযোগগুলো দিচ্ছে সেই অভিযোগগুলো ওই এলাকার মানুষজন সমর্থন করতেছে। এই জি কে গৌসের কথা এখন আসছে, হুম। আপনি কিন্তু যারা সমর্থন মানে করছে আমি না তারা আপনাকে আবার আগ্রাসী হয়ে উঠছে, সমর্থন করছে না এরকম মানুষও তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চোখে। সমর্থন 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 করছে না তো তার দলীয় লোকজন, যারা আসলে ওই ভাগটা পাচ্ছে। এটা তো বুঝতে হবে যে আর ধরেন যারা যে সমর্থন আসলে করছে তারা সুবিধাভোগী। আপনাদের দলীয় লোকজন না? তারাও তো আপনাদের দলীয় লোকজন। না, আমাদের 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 যদি দলীয় এটাও লোকজন কি আবার ওই এত যে মানে জনগণের জিকে সংখ্যা একটু আগে দিলেন ঐরকম? না, 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 জনগণের সংখ্যা না, শুনে দেখেন, এটা হচ্ছে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এনসিপি, আমি খুব খুশি হইতাম যে এই এত মানুষ যদি, এই জনগণটা যদি এনসিপির, মানে তাহলে এনসিপি অনেক বড় দল হয়ে যেত। হুম। এখনো এনসিপি সেই জায়গায় জায়গায় দোয়া করেন যে সেই জায়গায় যাতে যেতে পারে। কারণ আমরা চাই হুম। যে সেটা এইরকম জনগণের দল, যাতে আমরা বলতে পারি বিক্ষুব্ধ জনতা অমুককে মারছে তমুককে মারছে। যদিও আমরা মারার ব্যাপারটা সমর্থন করি না, কিন্তু আমরা ওই হুম। জনগণটাকে আমাদের পক্ষে নিয়ে আসার জন্য আমরা যাতে আসলে কাজ করতেছি, হুম। যাতে তারা আমাদের হয়। কিন্তু জিনিসটা হচ্ছে আমরা অত বড় দল এখনো হতে পারি নাই, আমাদের সাংগঠনিক বিস্তৃতি এত না যে এখানে আসলে এত বড় ধরনের একটা পিপল আমাদের হুম। সাথে হয়তো ফুললি আমাদের সাপোর্ট করে, সেটা না। এখন আমার এখানে একটা ব্যাপার হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই রাজনীতি যদি জাতীয় রাজনীতিতে সে, দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু আমি মনে করি তার এই রাজনীতির জন্য সে জাতীয় রাজনীতিতে আহ অনেকটা মানে কি বলে ওইটাকে, যে খুব বেশি খেলো হুম। খেলো হয়ে গেছে তার অনেকগুলো অনেক কথা। তো তো সেই জায়গা থেকে আমি মনে করি তার রাজনীতি যদি ভুল রাজনীতি হয় তাহলে কিন্তু সে টিকে থাকতে পারবে না রাজনীতিতে। দেখেন বাংলাদেশে তো অনেক মানে রাজনীতিবিদ ধরেন চাঁদাবাজির জন্ম নিচ্ছে। রাজনীতি করে যদি আপনারা যেটা বলছেন যে অভিযোগ আছে এলাকায়, তারা হুম, যদি মির্জা আব্বাস যদি টিকে হুম, থাকতে পারেন, আপনারা বিএনপিকে সন্ত্রাসী, হুম, চাঁদাবাজি ইত্যাদি, তারা যদি এগুলো করেই টিকে থাকতে পারে তো তারাও তো টিকে থাকে। হুম। মানে টিকে তো থাকেই। না, না, এমন তো না যে না, খারাপ কাজ এটা করলে তো টিকে থাকা যাচ্ছে না। আওয়ামী লীগও তো টিকে ছিল। না, সে দেখেন এখানে খারাপ কাজ ওই বলতে যে একটা একটা নাসিরুদ্দিন একটা পাটোয়ারির খারাপ। বিখ্যাত বাক্য আছে না, টিকিয়ে থাকাই চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে।
হুম। এক্স্যাক্টলি। তো এই তো মানে তেলাপোকা হয়ে টিকে থাকাটা, এটা আসলে মানুষ কিন্তু এক সময় এই তেলাপোকা হয়ে টিকে থাকাটাও কিন্তু তেলাপোকাকেও তো রেকগনাইজ করে, হুম। তাই না? হুম। যে সে তেলাপোকার মতো হয়ে টিকে আছে, মানুষ তো সমর্থন করে না। দীর্ঘদিন মানুষ সমর্থন করে না, হাসিনাকেও দীর্ঘদিন মানুষ সমর্থন করে নাই। এবং এই যে বিএনপির যে ভুল রাজনীতি যেটা তারা করছে, এই যে হামলা মামলার একটা রাজনীতি তারা আবার শুরু করছে, এই সংস্কৃতিটা তারা আবার ফিরিয়ে আনছে, এটাও দীর্ঘদিন মানুষ সমর্থন তো করবে না। আপনাদের সুতরাং এই রাজনীতিটা আমরা সমর্থন করবে যে উস্কানিমূলক বক্তব্য, ধরেন এই যে বক্তব্য দিল সেটা দেখছিলাম হবিগঞ্জের এই ঘটনার আগে, যেই বক্তব্য যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে কোর্ট, এগুলো আপনারা কি করেন? এগুলোরে সাইজ করতে পারেন না? ২৪-এর অস্ত্রগুলো কই গেছে? অবশ্য ২৪-এর অস্ত্র বলতে তিনি নিজেদের হাত বোঝাচ্ছেন, সেটাও তিনি ব্যাখ্যা করছেন। বলছেন যে ওরা ট্রাক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা যাব, আমরা যারা এখানে আছি তারা নামি, দেখব কার শক্তি কতটুকু। মানে এই যে শক্তি দেখানোর চ্যালেঞ্জ তো তিনি করছেন। তো তারা আসছে লাঠিসোঁটা নিয়ে, আপনাদের হাত দিয়ে তো আপনারা আসলে মাইর খেয়ে গেলেন। না না না, দেখেন, এই যে আহ হাত, হাতই তো আমাদের শক্তি। আমরা তো গণ অভ্যুত্থানে এই হাত ছাড়া কোনো কিছু নিয়ে নামি নাই, খালি হাতই তো মানে নামছি। কিন্তু এই যে তো মারার জন্য একটা এক- চ্যালেঞ্জ ইনভাইট করা হলো না যে আসেন দেখি কার কত শক্তি। তো শক্তি দেখাতে তারা আসছিল। আচ্ছা, এখন দেখেন, এটা তো একটা প্রেক্ষাপট আছে, এর আগেও তো কিছু কথাবার্তা সে বলছে, জিকে ঘোষকে নিয়েই বলছে। আপনি একটু যদি হবিগঞ্জে কেউ থাকে একটু খোঁজ নিয়ে দেখেন, এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই জিকে ঘোষ সে হচ্ছে একেবারে হাট ঘাট মাঠ দখল থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড হুম, পর্যন্ত সে হুম। দখল করছে। তার ভাই গাফফার নামে একজন আছে, তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে হুমকি দিয়ে টেন্ডার নিয়েছে। তো আহ এই জায়গা থেকে এইরকম যদি আসলে একজন আহ মানুষ এভাবে করে ত্রাসের রাজত্ব কায়েম করে, এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিই, যে যে আওয়ামী লীগের যে লোকজন তাদের কাছে সে মামলা বাণিজ্য করেছে, এবং শুধুমাত্র আওয়ামী লীগের লোকের সাথে করে নাই, কিন্তু বিএনপির লোকজনের সাথেও সে হুম। মামলা বাণিজ্য করেছে। যে এবং এটার এটার একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে যে বিএনপিরই এক জিয়া সাইবার ফোর্স কিছু একটা, মানে সেখানে সে কাজ করে, সে তার জিকে গোসের ব্যাপারে থানায় অভিযোগপত্র দিয়েছে যে তাকে হুমকি ধামকি দিয়ে সে ওরকম টাকা পয়সা চাচ্ছে, না হলে তাকে মামলা দিবে। সুতরাং এই ধরনের যখন সিচুয়েশন, ওখানে ওখানে সাধারণ মানুষ যখন, আমরা যখন একটা জায়গায় পদযাত্রায় যাই, মানে পদযাত্রার আগে পরে তো আমাদের সাধারণ লোকজনের সাথে কথা হয়, ইন্টারাকশন হয়, তাদের পক্ষ থেকে কিন্তু জিনিসগুলো জানা, না হলে তো আমাদের আসলে আগে থেকে তো এরকম করে প্রত্যেকটা এলাকার ব্যাপারে আমরা কিন্তু স্টাডি করে যাই না। ওখানে গিয়ে মানুষজনকে জিজ্ঞেস করি আমরা যে কি আপনার এখানে কি সমস্যা এসি। তো এই জায়গা থেকে তখন ওই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের সাথে একটা কানেকশন হুম। আমরা বিল্ড আপ করতে চাই। তো তাদের দুঃখ দুর্দশা নিয়ে, তাদের ভোগান্তি নিয়ে যখন আমরা কথা বলি, তাদের সারা খুব স্বাভাবিকভাবেই খুব সারা পাই। তারা বলে হ্যাঁ হুম। হ্যাঁ ঠিক 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 এই। তো এই জায়গায় তো দেখেন, রাজনীতিবিদের কাজ কি আসলে? তাদের কাজ হচ্ছে জনগণের ভয়েস হয়ে ওঠা, মানুষের এখন পক্ষে মানে কথা আমার বলা। অনুষ্ঠানটা একজন শেষ করব। কৃষক। অনেকক্ষণ কথা বলছি। ফলে শেষের দিকে আসি। আপনি অনেক অনেকগুলো কাজ করে এসে আমার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। শেষের দিকে আসি যে তাহলে জনগণের কথা বলা, জনগণের কথা বলার ভাষাটা তো আমরা নতুন বন্দোবস্তে আপনাদের মতো তরুণ মেধাবী ছাত্র, মানে সদ্য ছাত্র তো শেষ করা মানুষজন যারা আছেন, তাদের কাছে তো পুরনো সেই গালাগালির কথাই দেখছি। পুরনো যদি আবারও মানে মাইক্রোফোন হাতে নিয়ে চিল্লিয়ে মানে একদম গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছেন, গলা ফাটিয়ে ভাষণ দিচ্ছেন। মানে আগের মতোই মনে হচ্ছে সবকিছু। প্রতিপক্ষকে আক্রমণ করা হচ্ছে। আ মানে খুব বুদ্ধিবৃত্তিক কথাবার্তা যে হচ্ছে তা না। মোটা দাগে অভিযোগ দেয়া হচ্ছে। ফলে নতুনত্ব কি হচ্ছে? এবং এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে এত কথা হচ্ছে, আপনিও বিভিন্ন জায়গায় ডিফেন্ড করছেন। তাকে কি আপনারা দল থেকে কোনো বার্তা দিবেন কিনা? এই দুটো বিষয়ে। না, দল থেকে বার্তা বলতে এই ঘটনাটা তো মাত্র ঘটলো। তো এরপরে তো আসলে মানে সবাই তো একসাথে হওয়ারও একটা বিষয় আছে। তো আপনি এটার তো ব্যাপারে অনেকদিন থেকে হচ্ছে বলে আসলে কি আসছেন। শুরু থেকে সিদ্ধান্ত হবে। নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমরা না, এভাবেই চিনি। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারিকে এভাবে চেনেন এবং সে এভাবে কথা বলে। এটার ব্যাপারে যে তাকে আসলে সতর্ক করা হয়নি মৌখিকভাবে, এটাও কিন্তু না, তাকে কিন্তু সতর্ক করা হয়েছে। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে যে যখন আসলে এই হামলাটা করা তো আসলে সমর্থনযোগ্য না। নিশ্চয়ই। যে হামলা করা হয়েছে শুধুমাত্র শুধুমাত্র এই যে, ধরেন, আমি কিন্তু বলছি যে নাসিরুদ্দিন পাটোয়ারির এই ধরনের বক্তব্য, এই ধরনের ভাষা প্রয়োগ রাজনীতিতে এটা শিষ্টাচার না, এটা রাজনৈতিক আদব না। হুম, একদম সহজ কথা। হুম। কিন্তু তাই বলে যখন আমাদের উপর আপনি হামলা করবেন, তো তখন তো এটা কোনোভাবেই জায়েজ করা যায় না যে আমি কথা বলবো, এর বিপরীতে আপনি হামলা করবেন। আমি বারবার করেই বলছি যে এটার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, আমারও দ্বিমত আছে, তার সে কিভাবে করে মানে কথাবার্তা বলে, তো এইটার সাথে আমি সমর্থন করছি না, কিন্তু তা কোনোভাবেই
কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো হুম। ছাত্র সংগঠন, কোনো দলীয় ছাত্র সংগঠন দিয়ে আপনি এইভাবে করে নিশ্চয়ই আবার সেই আপনি সন্ত্রাসী মানে একটা যারা কায়েম করতে হামলা পারেন না। করেছেন তাদের নামে মামলা হয়েছে, আপনারা মামলা করেছেন। আমরা নিশ্চয়ই দেখতে চাইবো যে তাদের বিচার হচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। কোনোভাবেই এটি জায়েজ হতে পারে না যে মানে এরকম আইনের শাসন থাকলে সেখানে হামলা চলবে এরকম প্রকাশ্য। কিন্তু মানে সেখানে আপনাদের কাছ থেকেও নিশ্চয়ই এটাও আমরা দেখব যে আপনারাও আসলে এরকম আগ্রাসী, আক্রমণাত্মক বক্তব্য, গালিগালাজ সুলভ বক্তব্যের জন্য দলগতভাবে আপনারাও কোনো ব্যবস্থা নেন কিনা সেটাও নিশ্চয়ই দেখব। বিষয় থেকে এতদিন পর্যন্ত নেন নাই বলেই দেখেছি। সামনে নেন কিনা সেটাও দেখবার বিষয়। আম সামনে নেবেন কিনা এই বিষয়ে কি কিছু বলবেন? তাছাড়া আমি আজকের মতো শেষ করব। সামনে এটা এটা তো আসলে নীতি নির্ধারণের পর্যায়ের হুম, একটা ব্যাপার। যেহেতু এর আগে তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে এই ব্যাপারগুলো, এবং আমি কিন্তু এটা বললাম যে এর আগেও কিন্তু তার বিভিন্ন বক্তব্য যখন সামনে এসছে তখন কিন্তু আমি সেটাকে এন্ডোর্স করি নাই, সেটাকে কিন্তু আমি সেটার পক্ষে কিন্তু বলি নাই। কারণ আমার নিজেরও তো আসলে এই বক্তব্য, আমি তো সেভাবে কথা বলি না, আপনারা তো আমাকে হুম, হুম। যতদূর চেনেন। সুতরাং এই জিনিসগুলো আমি এন্ডোর্স করি না, এবং আমার কাছে